আগের সিজনে আমরা দেখেছি যে এক অজানা ভাইরাসের কারণে পৃথিবীর সব মানুষ মারা যায়, কিন্তু কিভাবে যেন ফিলিপ নামের এক ব্যক্তি বেঁচে যায়। সে অন্য কোনো মানুষের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে। আর এরপর ক্যারল, মেলিসা, টড এবং আরও দুই মেয়ে গেইল, এরিকা আর এডির সঙ্গে দেখা হবার পর কি কি হয় সেটা তো তোমরা আগের ভিডিওগুলোতেই দেখেছো। আর যদি না দেখে থাকো তাহলে আগে ওই ভিডিওগুলো দেখে আসো। লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর ওই ভিডিওগুলো দেখে থাকলে এই ভিডিওটা কন্টিনিউ করুন। সিজন 2 শুরু হয় সেখান থেকেই, যেখান থেকে সিজন 1 শেষ হয়েছিল। এরপর আমরা একটি জনশূন্য শহর দেখি, যেখানে একটি বড় বিমান রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। সেখান থেকে ক্যারল বেরিয়ে একটি শপিং মল থেকে কিছু জিনিসপত্র নিতে যায়। আর বিমানের ভেতরে ফিলিপ সবগুলো বোতাম চাপতে থাকে। কিভাবে এটা উড়বে সেটা বোঝার চেষ্টা করছিল, কিন্তু কিছুই বুঝতে পারে না। ঠিক তখন ক্যারল এসে বলে, এবার আমি চালাবো। ফিলিপ বলে, এটা মেয়েদের কাজ না। এরপর সে এক বোতামে চাপ দেয়। সঙ্গে সঙ্গে একটি নিউক্লিয়ার বোমা প্লেন থেকে নিচে পড়ে যায়। এরপর তারা সামনে এগিয়ে যায়। পথে ক্যারল তাকে জিজ্ঞেস করে, আমাদের কি বোমাটা তুলে নেওয়া উচিত ছিল না? ফিলিপ হেসে বলে, আরে বাদ দাও, আমাদের ছাড়াই এই শহরে আর কেউ নেই, তাহলে তুমি আমাকে অযথা কষ্ট করাচ্ছ কেন? ফিলিপ এমন বলতে ক্যারলও তার কথায় রাজি হয়ে যায়। এরপর তারা দুজন আবার নিজেদের বাসায় ফিরে আসে, যেটা আসলে ছিল একটা হোয়াইট হাউসে। এখন তাদের করার মতো তেমন কিছুই ছিল না, তাই তারা একটা প্লাস্টিকের সুইমিং পুল ভর্তি করে ফেলে মদ দিয়ে। তারপর সেই পুলেই গোসল করে, আবার সেখান থেকে মদ পান করে। এইসব দেখে বোঝাই যাচ্ছিল ফিলিপ ধীরে ধীরে ক্যারলকেও নিজের মতো করে ফেলেছে। এরপর সময় কাটানোর জন্য তারা পুরো বাড়িতে ভাঙচুর শুরু করে। রাতে ফিলিপ তার খেলনা বন্ধুদের নিয়ে একটা মিটিং ডাকে এবং নিজেকে দেশের সরকার ঘোষণা করে দারুণ এক ভাষণ দেয়। অন্যদিকে ক্যারল সুন্দর সুন্দর পোশাক পরে সবকিছুই উপভোগ করছিল। রাতে তারা সোহাগরাত পালন করে। অবশেষে আমাদের দেখানো হয় যে ফিলিপ শেষমেশ ক্যারলের সঙ্গে সোহাগরাত পালন করতে পারে। ফিলিপ এতদিনে তার পরিশ্রমের ফল পেল। যাই হোক, এরপর তারা দুজনে নিজেদের ছবি আঁকতে শুরু করে। তখন ফিলিপ জিজ্ঞেস করে, আমরা কি চিরদিনের জন্য হোয়াইট হাউসেই থাকতে পারি না? ক্যারল বলে, না, এখানে আমার একদমই ভালো লাগছে না। ফিলিপ বলে, ঠিক আছে, তাহলে আমরা আমাদের নতুন বাড়ি খোঁজার কাজ চালু রাখবো। পরদিন সকালেই তারা আবার রওনা হয় নতুন বাড়ি খোঁজার জন্য। ফিলিপ ক্যারলকে চমকে দেওয়ার জন্য তাকে তার পুরনো বাড়িতে নিয়ে যায়, যেটা দেখে ক্যারল খুব খুশি হয় এবং ফিলিপকে তার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। রাতে তারা সেখানেই থাকার সিদ্ধান্ত নেয়, কিন্তু তখনই ক্যারল বলে, তোমার এই উপহারটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমি এখানেও থাকতে চাই না। এটা শুনে ফিলিপ রেগে যায়। আমি বুঝতে পেরেছি তোমার ইচ্ছে কি, তুমি আবার সেই টাকসনে যেতে চাও, কারণ সেখানে তোমার সব বন্ধুরাই আছে। কিন্তু আমার কি হবে? তারা সবাই আমাকে ভীষণ ঘৃণা করে, এমনকি সেই এডি তো আমাকে মারার জন্যই বসে আছে। ক্যারল বলে, ওইসব ঘটনার 6 মাস হয়ে গিয়েছে, এতদিনে তাদের রাগও নিশ্চয়ই কমে গিয়েছে। দেখো, আমরা হাতে গোনা কয়েকজন মানুষই বেঁচে আছি, তাই আমাদের একসঙ্গে মিলেমিশে থাকা উচিত। ফিলিপ বলে, তুমি তো আমার সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলে, তাহলে এখন আমার সাথে থাকো, আমি কোনো অবস্থাতেই সেখানে যাব না। এই কথা শুনে ক্যারল রেগে গিয়ে অন্য ঘরে ঘুমাতে চলে যায়। পরের দিন সকালে তারা আবার নতুন বাড়ি খোঁজার জন্য বেরিয়ে পড়ে। ক্যারল তখনও রেগেছিল, তাই সে গাড়ির পেছনের সিটে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর ফিলিপ যখন একটি পেট্রোল পাম্পে গাড়িতে তেল নিতে থামে, তখন ক্যারল তাকে না জানিয়েই গাড়ি থেকে নেমে পড়ে এবং পাশের একটা দোকানে জিনিসপত্র দেখতে থাকে। কিন্তু ফিলিপ বুঝতেই পারে না যে ক্যারল নেমে গিয়েছে। সে গাড়ি চালু করে সেখান থেকে চলে যায়। ক্যারল এটা দেখে তার পেছনে দৌড়ায় এবং তাকে থামানোর জন্য আকাশে গুলি ছোড়ে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ ফিলিপ গাড়িতে জোরে গান বাজাচ্ছিল। রাতে যখন ফিলিপ খাওয়ার জন্য ক্যারলকে ডাকতে যায়, তখন সে দেখে ক্যারল সেখানে নেই। এটা দেখে সে ভীষণ ঘাবড়ে যায় এবং দ্রুত গাড়ি ঘুরিয়ে নেয়। ম্যাপে চেক করে দেখে শেষবার সেই স্পিডি নামের এক পেট্রোল পাম্পে থেমেছিল। সে বুঝতে পারে সম্ভবত ক্যারল সেখানেই নেমে গিয়েছে, তাই সে সারা রাত গাড়ি চালিয়ে শহরের সব স্পিডি পাম্পে খুঁজে দেখে, কিন্তু কোথাও ক্যারলকে খুঁজে পায় না। হ্যালো ভাই লোক, ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের সবথেকে বিশ্বস্ত একটি গেমিং অ্যাপ সম্পর্কে পরিচয় করিয়ে দিতে চাই। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন, এমনকি আপনি স্কোরও অনুমান করতে পারেন। এই অ্যাপে রয়েছে ক্ল্যাশ গেম থেকে শুরু করে অনলাইন স্লট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং। এখানে আপনি আইফোন, অ্যাপেল ওয়াচ, PS5 ল্যাপটপের মতো আশ্চর্যজনক পুরস্কার জিততে পারেন। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে আর ঘরে বসে ইনকাম করে, তাই যদি আপনি এটা ট্রাই না করে থাকেন তাহলে আপনি মিস করছেন। নতুন ইউজাররা আমার প্রোমো কোড হিনকুড দিয়ে সাইন আপ করলে 300 টাকা মতো বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারেন। আর জেতা টাকা আপনি চাইলে বিকাশ, রকেট, নগদ এবং যে কোনো পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারেন। রেজিস্ট্রেশনের জন্য আমার পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করুন আর রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড হিনকুড ব্যবহার করুন এবং বোনাস পান।
ভাই লোক, এটা শুধুমাত্র একটা বিজ্ঞাপন। এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন। এইভাবে 3 দিন কেটে যায়। ফিলিপ অনেক হতাশ হয়ে পড়ে। সে বুঝতে পারে না ক্যারল কোথায় চলে গেল। কিন্তু হঠাৎ ফিলিপের মনে পড়ে ক্যারল তো অনেকদিন ধরেই টাকসনে যাওয়ার কথা বলছিল, তাই সম্ভবত সে সেখানে গিয়েছে। পরের দিন সে লুকিয়ে চুপিয়ে টাকসনে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে জায়গাটা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। এইটা দেখে সে কিছুই বুঝতে পারে না এখানে আসলে কি ঘটেছিল। অন্যদিকে ক্যারল 3 দিন ধরে সেই পাম্পেই ফিলিপের জন্য অপেক্ষা করছিল, কিন্তু সে তো তাকে খুঁজতে সেখানে আসেইনি। পরের দিন ক্যারল একটা বেলুন ফুলিয়ে রাতের বেলা অনেকগুলো ফ্লেয়ার গান ছোড়ে, যেন ফিলিপের নজরে পড়ে, কিন্তু এত কষ্ট করেও কোনো লাভ হয় না। এদিকে ফিলিপ নিজের পুড়ে যাওয়া বাড়িতে বসে তার খেলনা বন্ধুদের সঙ্গে কথা বলতে থাকে। সে বলে, ওই বাজে মানুষগুলো আমার উপর প্রতিশোধ নিতে আমার বাড়ি জ্বালিয়ে দিয়েছে। কিন্তু এখন বড় কথা সেটা নয়, বড় কথা হলো ক্যারলকে এখনো খুঁজে পাওয়া যায়নি। হয়তো সে এখনো পথে আছে। আমাকে কোনোভাবেই হোক তাকে জানাতে হবে যে আমি এখানে পৌঁছে গিয়েছি, কিন্তু সেটা করব কিভাবে? হঠাৎ সামনে রাখা একটি ম্যাগাজিনে বড় বড় বেলুনের ছবি দেখে তার মাথায় একটা আইডিয়া আসে। সে অনেকগুলো বেলুন ফুলিয়ে তাতে লিখে দেয়, ক্যারল ডার্লিং, আমি টাকসনে পৌঁছে গিয়েছি এবং তোমার জন্য অপেক্ষা করছি। কিন্তু বেলুনগুলো ঠিকমতো ওড়েও না। অন্যদিকে ক্যারল অপেক্ষা করতে করতে একেবারে হাল ছেড়ে দেয়। তার মনে হয় ফিলিপ হয়তো তাকে আর খুঁজে পাবে না। ঠিক তখনই সে ট্রেনের শব্দ শুনতে পায়। শব্দের দিকে দৌড়ে গিয়ে দেখে একটি ট্রেনের গায়ে লেখা, ক্যারল আমার জান, আমি ফিলিপ, আমি এখন টাকসনে আছি। এইটা দেখে সে আনন্দে লাফিয়ে ওঠে। এদিকে ক্যারল একটি রোলারের গায়ে লিখে দেয়, ক্যারল আমি টাকসনে আছি। এরপর সেটি চালু করে ছেড়ে দেয় এবং বন্ধুদের বলে, আমি সব চেষ্টা করে ফেলেছি, এখন আমার শেষ আশা এই রোলার গাড়ি। কিন্তু কিছুক্ষণ পর সেটি গিয়ে একটি গাছে ধাক্কা খায়। এটা দেখে ফিলিপ অনেক হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই একটি গাড়ি হর্ন বাজাতে বাজাতে সেখানে আসে। গাড়ি থেকে ক্যারল নেমে আসে। তাকে দেখে ফিলিপ আনন্দে তাকে জড়িয়ে ধরে এবং তাকে চুমু খেতে শুরু করে। এরপর তাকে নিজের বাড়ি দেখায়, যেটা পুড়ে গিয়েছে এবং সবাই সেখান থেকে চলেও গিয়েছে। ক্যারল বলে, ওরা এমনটা কিভাবে করতে পারে? নিশ্চয় যাওয়ার আগে কোনো চিহ্ন বা নোট রেখে গিয়েছে। এরপর ক্যারল ফিলিপকে নিজের বাড়িতে নিয়ে আসে। যখন সে গোসল করতে বাথরুমে যায়, তখন ফিলিপ সেখানে একটি নোট পেয়ে যায়। তাতে লেখা ছিল, আমরা সবাই এখান থেকে মেলিবু চলে গিয়েছি, দয়া করে তুমিও সেখানে চলে আসো। আর হ্যাঁ, ওই ফিলিপকে ভুলেও সঙ্গে আনবে না। ঠিক তখনই ক্যারল সেখানে আসে, কিন্তু ফিলিপ নোটটা তার কাছে লুকিয়ে রাখে। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফিলিপ দেখে ক্যারলে একটি নোট রেখে চলে গিয়েছে। তাতে লেখা ছিল, তোমার কাছে লুকোনো নোটটা আমি পেয়েছি। এখন আমি আমার বন্ধুদের কাছে মেলিবুতে যাচ্ছি, কারণ বাকিদের মতো আমিও পুরোপুরি নিশ্চিত হয়ে গিয়েছি যে তোমার দ্বারা কিছুই হবে না। এটা পরে ফিলিপ সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে মেলিবুর দিকে রওনা দেয়। কিন্তু হঠাৎ করেই কোথা থেকে যেন একটা ছুরি এসে তাকে মারার চেষ্টা করে। সেখান থেকে অ্যাডি বের হয়ে তার গলা চেপে ধরে এবং বলে, আমি তোকে বলেছিলাম না ভুলেও এখানে আর ফিরে আসবি না। কিন্তু ঠিক তখনই ফিলিপ চিৎকার করে নিজের বিছানায় জেগে ওঠে। সে ক্যারলকে ডেকে বলে, জান, আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখলাম। কিন্তু হঠাৎ সে স্বপ্নের মধ্যেই মেলিসা বের হয়ে আসে এবং তাকে গুলি করে ঝাঁঝরা করে দেয়। আবারও সে চিৎকার করে জেগে ওঠে। এবার সত্যি ক্যারল সেখানে এসে তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? ফিলিপ বলে, কিছু না, একটা খারাপ স্বপ্নের ভেতরে আরেকটা খারাপ স্বপ্ন দেখেছিলাম। ক্যারল বলে, না, এমনটা হতে পারে না, ওরা নিশ্চয়ই কিছু না কিছু অবশ্যই রেখে গিয়েছে। রাতে ক্যারল হঠাৎ করে কাঁদতে শুরু করে, কারণ তার বন্ধুদের কথা মনে পড়ছিল। ফিলিপ এই সব কিছু সহ্য করতে না পেরে তাকে লুকোনো সেই নোটটা দিয়ে দেয়। সেই নোটটা পরে ক্যারল তাকে জিজ্ঞেস করে, তুমি কি এটা আমার থেকে লুকিয়ে রেখেছিলে? ফিলিপ বলে, হ্যাঁ, আমার আর কোনো উপায় ছিল না। তুই তো ভালো করে জানিস ওরা আমাকে পরিষ্কারভাবে বলেছিল আমি যদি আবার ফিরে যাই তাহলে ওরা আমাকে মেরেই ফেলবে, তাই আমি তোকে মিথ্যা বলেছিলাম। কিন্তু এখন শুধু তোর জন্য আমি সেখানে যাব। ক্যারল বলে, না, আমরা সেখানে যাব না, আমরা এখানেই থাকবো। ফিলিপ বলে, তুই পাগল নাকি? আমার জন্য নিজের আনন্দ বিসর্জন দিচ্ছিস কেন? ক্যারল শান্তভাবে বলে, যাকে ভালোবাসি তার জন্য ত্যাগ করা কোনো বড় ব্যাপার না। ফিলিপ হেসে বলে, ঠিক আছে, তাহলে এই কথায় একটা পার্টি হয়ে যাক। এরপর তারা দুজন মিলে অনেক মদ খেয়ে ফেলে, কিন্তু অতিরিক্ত নেশায় ক্যারল অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন সকালে তার যখন জ্ঞান ফেরে, সে নিজেকে ফিলিপের চলন্ত গাড়ির ভেতরে দেখে। সে সামনে গিয়ে বলে, আমার মানা করার পরও তুমি আমাকে মেলিবু নিয়ে যাচ্ছ, তাই না? ফিলিপ বলে, তুই তো বলেছিলি ভালোবাসায় ত্যাগ করা বড় কিছু না, কিন্তু বুঝতে পারছি না ওদের খুঁজে পাবো কিভাবেই। ঠিক তখনই সামনে কোথা থেকে যেন ধোঁয়া উঠতে দেখা যায়। কাছে গিয়ে দেখার জন্য তারা ছদ্মবেশে সেখানে যায়।
সেখানে গিয়ে ফিলিপ দেখে সবাই খুব খুশি হয়ে একসাথেই আছে। তাদের সঙ্গে জ্যাকসন নামের এক নতুন লোকও আছে। ফিলিপ ক্যারলকে জিজ্ঞেস করে, ওদের সামনে যাওয়ার সাহস পাচ্ছি না। ক্যারল বলে, ঠিক আছে, আগে আমি যাই, ওদের রিয়াকশন দেখি, তারপর তুই পেছন থেকে আসিস। ক্যারল চুপি চুপি সেখানে গিয়ে জ্যাকসনকে চমকে দেয়। হঠাৎ করে চমকে গিয়ে তার বুকে ব্যথা ওঠে এবং হার্ট অ্যাটাক করে সে সেখানেই মারা যায়। এরপর জ্যাকসনকে দাফন করা হয়। সবাই একে একে তার সম্পর্কে 2 লাইন কথা বলে। যখন ক্যারলের পালা আসে তখন সে বলে, ভাই জ্যাকসন, ঈশ্বর করুক তুমি স্বর্গে যাও, তবে নরকেও যেতে পারো, কারণ আমি তোমাকে চিনতাম না, আমি জানি না তুমি কেমন মানুষ ছিলে। এদিকে ফিলিপ অনেকক্ষণ ধরে সবকিছু দূর থেকে দেখছিল। পরে ক্যারল তার কাছে ফিরে আসে। ফিলিপ জিজ্ঞেস করে যে লোকটা হঠাৎ করে মারা গেল কিভাবে। ক্যারল বলে তার নাম জ্যাকসন, আর এরিকা তাকে খুব ভালোবাসতো। ফিলিপ বলে, ওইসব বাদ দি, এটা বল, আমি কি ওদের সঙ্গে দেখা করতে পারি? ক্যারল বলে, না, এখন না, জ্যাকসনের মৃত্যুর কারণে সবাই খুব দুঃখে আছে। ফিলিপ বলে, তার মানে তুই এখনো ওদেরকে আমার ব্যাপারে বলিসনি? ক্যারল বলে, না, এখনো বলিনি, তবে সময় এলে অবশ্যই বলবো। এরপর সে মেলিসার সঙ্গে কথা বলতে যায়। মেলিসা তাকে দেখে খুব খুশি হয়। সে বলে, ভালোই হয়েছে তুমি রেখে যাওয়া নোটটা পেয়েছো, আমি তোমাকে খুব মিস করছিলাম। আচ্ছা, ফিলিপ কোথায়? সে কি তোমার সঙ্গে আসেনি? এই প্রশ্নের উত্তর এড়াতে ক্যারল ইচ্ছে করেই চায়ের কাপ নিজের গায়ের উপর ঢেলে দেয়। তারপর সে বলে, আমি 2 মিনিটের মধ্যে এটা ধুয়ে আসছি, তারপর কথা বলবো। বাথরুমে যখন সে নিজের টি শার্ট পরিষ্কার করছিল তখন সেখানে এডি আসে। সে জিজ্ঞেস করে, জান কেমন আছো? ক্যারল বলে, সরি, সেই দিন তোমাকে না জানিয়েই চলে গিয়েছিলাম। ঠিক তখনই গেইল সেখানে আসে। ক্যারলকে জ্বালানোর জন্য সে ইচ্ছে করেই এডিকে সামনে দাঁড়িয়ে চুমু খায়, যেন ক্যারলকে সে দেখাতে পারে যে এডি এখন তার সঙ্গে। পরে সবাই একসঙ্গে বসে কথা বলছিল। তখন এরিকা জ্যাকসনকে মনে করে কাঁদছিল। টড ক্যারলকে বলে, শেষবার যখন তোমাকে দেখেছিলাম তখন তুমি ফিলিপের জন্য খাবার নিয়ে যাচ্ছিলে। এডি জিজ্ঞেস করে, তুমি কি ফিলিপের সঙ্গে থাকছিলে? ক্যারল বলে, হ্যাঁ, আমি তার সঙ্গে থাকতাম। গেইল বলে, ভালোই হয়েছে, তুমি ওকে এখানে আনোনি। মেলিসা বলে, কোথাও ফিলিপ তোমাকে কিডন্যাপ করেনি তো? তোমার মতো মেয়ে ওই গাদার সঙ্গে কিভাবে যেতে পারে? ক্যারল বলে, না, আমি নিজের ইচ্ছেতেই তার সঙ্গে গিয়েছিলাম। তখন এরিকা জিজ্ঞেস করে, তাহলে কি তুমি ওকেও আমার জ্যাকসনের মতো চমকে মেরে ফেলেছো? ক্যারল তখন বলে, না, সে তো নিজে নিজেই মারা গিয়েছে। এই কথা শুনে সবাই চমকে ওঠে। পরে ক্যারল সব কথা ফিলিপকে গিয়ে জানায়। ফিলিপ রেগে গিয়ে বলে, তোর মাথায় গোবর ভরা নাকি? ক্যারল বলে, আরে ভুল করে মুখ ফসকে বেরিয়ে গিয়েছে, তুই চিন্তা করিস না, আমি সবকিছু ঠিক করে দেব, আমাকে শুধু একটু সময় দে। ফিলিপ বলে, ঠিক আছে, কিন্তু ওই কালুয়া এডি যখন তোকে সিঙ্গেল ভেবে আবার তোর কাছে আসার চেষ্টা করবে তখন তুই কি করবি? ক্যারল বলে, ওইসব নিয়ে একদম চিন্তা করিস না, এখন এডি গেইলের সঙ্গে আছে। এরপর ক্যারল টড আর মেলিসার কাছে ফিলিপকে ভালো প্রমাণ করার চেষ্টা করে। সে একটা ছবি দেখিয়ে বলে, আমরা পাহাড়ের উপরে একটা শেল্টারে গিয়েছিলাম, আমি আগের মতোই উল্টাপাল্টা কাজ করছিলাম, হঠাৎ আমার ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যাচ্ছিলাম। ফিলিপ আমাকে বাঁচাতে ছুটে আসে, কিন্তু তখন তারই ভারসাম্য হারিয়ে যায় আর সে সরাসরি খাদে গিয়ে পড়ে মারা যায়। এই কথা শুনে টড কুকুরের মতো কাঁদতে শুরু করে। ক্যারল জিজ্ঞেস করে, তুমি কি ফিলিপের জন্য কাঁদছো? টড বলে, না রে, হঠাৎ করে জ্যাকসনের কথা মনে পড়ে গেল। ক্যারল বলে, একদিন তুমি ফিলিপের জন্যও কাঁদবি। টড বলে, এটা কোনোদিনও হবে না। ক্যারলের এই পরিকল্পনাও ব্যর্থ হয়। তখন সে অন্য উপায় ভাবতে থাকে। সমুদ্রের ধারে গিয়ে বালুর উপরে ফিলিপের নাম লিখে কাঁদতে থাকে। ঠিক তখনই এডি তাকে সান্ত্বনা দিতে সেখানে আসে এবং তাকে জড়িয়ে ধরে চুমু খেতে যায়, কিন্তু ক্যারল সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেয়। এরপর সে এই ঘটনাও ফিলিপকে গিয়ে জানায়। ক্যারল বলে, ওই কালুয়ায় এখনো আমার পেছনেই লেগে আছে, সমুদ্রের ধারে সে আমাকে চুমু খাওয়ার চেষ্টা করেছিল। এটা শুনে ফিলিপ অবাক হয়ে যায়। তখন ক্যারল তাকে একটা ওয়াকিটকি দিয়ে বলে, আমি যখন সিগন্যাল দেব তখন তুমি কোনো ভয় না পেয়ে সবার সামনে চলে আসবে। ফিলিপ বলে, না রে, ওরা আমাকে মেরেই ফেলবে। ক্যারল বলে, না, ওরা মারবে না, আর যদি মারতে যাই তাহলে আমি তোমার সঙ্গে আবার টাকসনে ফিরে যাব এবং আর কখনো এখানে আসব না। এরপর সে আবার সবার কাছে যায় এবং সবাইকে একত্র করে ফিলিপের সম্পর্কে ভালো ভালো কথা বলতে বলে। তখন টড বলে, আমি কখনো ভুলতে পারবো না, সে আমাকে মরুভূমিতে মারার জন্য নিয়ে গিয়েছিল। এডিও বলে, আমিও ভুলবো না, সেও আমাকে মারার চেষ্টা করেছিল। মেলিসা বলে, আমিও ভুলবো না, সে নানা ধরনের কৌশল করে আমার সঙ্গে সোহাগরাত করার চেষ্টা করেছিল। গেইল আর এরিকাও বলে, আমরাও ভুলবো না, সেই গাধা মিথ্যে বলে আমাদের সঙ্গে সোহাগরাত করার চেষ্টা করেছিল। এইসব কথা শুনে স্পষ্ট বোঝা যায় তারা সবাই ফিলিপকে ভীষণ ঘৃণা করে। তখন ক্যারল বলে, ঠিক আছে বন্ধুরা, আমি বুঝে গিয়েছি তোমরা ফিলিপকে খুব মিস করছো,
তাহলে এই নাও, তোমাদের সবার প্রিয় ফিলিপ হাজির। ফিলিপ দূর থেকে এইসব কিছু শুনছিল। সে বুঝে যায় এইটা সঠিক সময় নয়, তাই সেখান থেকে সে চুপচাপ চলে যায়। রাতে ক্যারল সবার কাছে পুরো সত্য কথা বলে দেয়। সে জানায় ফিলিপ এখানে আসতে চাইছিল না, সে শুধু আমার জন্য এখানে এসেছে। সে জানতো তোমরা তাকে মেরে ফেলতে পারো, কিন্তু তবু সে আমার জন্য এই ঝুঁকি নিয়েছে। আর আমি ওর মৃত্যুর কথা মিথ্যা বলেছিলাম শুধু এই জন্য যেন তোমরা ওকে ক্ষমা করে দাও, কারণ সে আর আগের মতো নেই, সে বদলে গিয়েছে। এই কথা বলে সে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন মেলিসা বলে, ঠিক আছে, যদি সে সত্যিই বদলে গিয়ে থাকে তাহলে আমরা তাকে একটা সুযোগ দেব। ঠিক তখনই ফিলিপ হাতে বন্দুক নিয়ে সেখানে হাজির হয়। সে বলে, তোমাদের মধ্যে কেউ নড়লে আমি এখানেই তাকে শেষ করে দেব। আমি শুধু বলতে এসেছি আমার যে ভুলগুলো হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি। বিশ্বাস করো বন্ধুরা, আমি সত্যি বদলে গিয়েছি, আমি আর আগের সেই বলদা ফিলিপ নই। ক্যারল বলে, তুই পাগল নাকি? আমি তো আগেই তোর জন্য ওদেরকে রাজি করে ফেলেছি। এই কথা শুনে ফিলিপ আনন্দে পাগল হয়ে যায়। সে বলে, বন্ধুরা আমি কথা দিচ্ছি আর কোনো অভিযোগ থাকবে না। আর এত ভয় পাচ্ছ কেন? বন্দুকটা তো নকল। পরের দৃশ্যে দেখা যায় এডি তাকে বেঁধে ফেলেছে এবং বলে, এখন তুই এখানেই পড়ে থাকবি যতক্ষণ না আমরা সত্যি সত্যি তোকে ক্ষমা করি। পরের দিন সকালে দেখা যায় তীব্র তৃষ্ণায় ফিলিপ পানি চেয়ে চিৎকার করছে। কিছুক্ষণ পর মেলিসা তার জন্য পানি এনে তার হাতে দিয়ে চলে যায়, কিন্তু বাধা অবস্থায় সে পানি খেতেই পারে না। ঠিক তখনই এডি বন্দুক নিয়ে সেখানে আসে এবং তাকে ভয় দেখানোর জন্য গুলি করে। গুলির শব্দে ক্যারল দৌড়ে এসে বলে, এই কালুয়া, কি করছিস? এডি বলে, আমি তো শুধু একটু মজা নিচ্ছিলাম। গুলির শব্দে ফিলিপ ভয়ে নিজের প্যান্ট ভিজিয়ে ফেলে। তখন ক্যারল তার প্যান্ট বদলে দেয় এবং রাগ করে বলে, তোমাদের কি হয়েছে? এমন শাস্তি তো প্রাচীন যুগে দেওয়া হতো। টড রেগে গিয়ে বলে, সে আমাদের দিকে বন্দুক তাক করেছিল, এর জন্য তাকে যতই শাস্তি দেওয়া হোক ততই কম হবে। এরপর সবাই মিলে ফিলিপের জন্য আরেকটা শাস্তি ঠিক করে। তাকে 4 সপ্তাহের জন্য একটা ঘরে বন্দি করে রাখা হবে। ফিলিপের কাছে এই শাস্তিটা ঠিক মনে হয়, তাই সে রাজি হয়ে যায়। তাকে একটি ঘরে বন্দি করে দেওয়া হয়। সেখানে ক্যারল এসে তার সঙ্গে কথা বলে যাতে সে একা অনুভব না করে। ফিলিপ বলে, এই শাস্তি আমার, আমি একাই এটা পূরণ করব এবং সবাইকে দেখিয়ে দেব আমি বদলে গিয়েছি। এটা শুনে ক্যারল খুব খুশি হয়। কিছু ঘন্টা পর তারা ফিলিপকে ঘর থেকে বের করে আনে এবং তার গলায় কুকুরের মতো একটি লেশ পরিয়ে দেওয়া হয়। ক্যারল বলে, তোমরা কি পাগল হয়ে গিয়েছো নাকি? সে মানুষ, সে কোনো পশু নয়। ফিলিপ বলে, না, আমি এটারই যোগ্য। ভুল আমি করেছি, শাস্তিও আমি ভোগ করব। এরপর মেলিসা ঠান্ডা ঠান্ডা বিয়ারের বোতল নিয়ে আসে। সে বোতলগুলো লিসের বাইরে রেখে ফিলিপের সামনেই বসে বিয়ার খেতে শুরু করে এবং তাকে উত্ত্যক্ত করে চলে যায়। মেলিসা চলে যেতে ফিলিপ একটা বোতল নেওয়ার চেষ্টা করে, কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়। দিন কেটে রাত হয়, রাত কেটে সকাল হয়। ফিলিপ এক দৃষ্টিতে বোতলগুলোর দিকে তাকিয়ে থাকে। যখন আর সহ্য করতে পারে না তখন হাততালি দিয়ে কাউকে ডাকতে চায়। কেউ না আসায় সে রাগে গাছের টপগুলো ছুঁড়ে ফেলতে শুরু করে। কিছুক্ষণ পর সবাই সেখানে আসে। তখন ফিলিপ তাদেরকে অনুরোধ করে বলে, প্লিজ আমার লিস্ট খুলে দাও, আমি সত্যিই বদলে গিয়েছি। কিন্তু জায়গাটার অবস্থা দেখে সবাই বুঝে যায় যে সে এখনো বদলায়নি। এরপর এডি তাকে ধরে একটা ডগ হাউসে বন্দি করে দেয়। জায়গাটা এত ছোট ছিল যে ঠিকমতো সে সেখানে ঘুমাতেও পারছিল না। কিছুক্ষণ পর ঘুম ভাঙতেই সে দেখে সামনে আগুন লেগেছে। সে দরজা খোলার জন্য জোরে জোরে আঘাত করে, কিন্তু কেউ শোনে না। তখন সে ডগ হাউস উল্টে বেরিয়ে আসে এবং বিদ্যুতের ঝাঁকুনি খেতে খেতে সুইমিং পুল থেকে বালতি ভরে পানি এনে আগুনে ঢালেই। অবশেষে আগুন নিভে গেলে সে আবার ডগ হাউসে ফিরে যায়। পরদিন সকালে সবাই আগুনের চিহ্ন দেখে ফিলিপকে জিজ্ঞেস করে, আগুনটা কি তুমি নিভিয়েছ? ফিলিপ ইশারায় বোঝায়, হ্যাঁ, এই সাহসিকতার কাজ সে নিজেই করেছে। তখন সবার মনে হয় হয়তো সে সত্যিই বদলে গিয়েছে, তাই এডি তখন তার লেশ খুলে দেয়। ফিলিপ এতে খুব খুশি হয় এবং সবাইকে ধন্যবাদ জানায়, কিন্তু কেউ তার কথা শোনে না এবং সবাই সেখান থেকে চলে যায়। রাতে ফিলিপ সবাইকে একত্র করে বলে, তোমরা আমাকে আবার একটা সুযোগ দিয়েছ, এর জন্য তোমাদের ধন্যবাদ। কিন্তু কেউ তার কথা শুনতে আগ্রহী ছিল না। এই সময় ক্যারল পোকামাকড়ের শব্দ শুনতে পায়। সবাই মিলে সেই পোকামাকড়গুলো ধরে ফেলে। খাবারের অভাবে রাতে তারা সেই পোকামাকড়গুলো সেদ্ধ করে খায়। পরের দিন সকালে ফিলিপও বালতি নিয়ে পোকাগুলো ধরতে বেরিয়ে পড়ে, কিন্তু তখনই সে দেখে টর্চ চুপি চুপি কোথাও যাচ্ছে। তাকে অনুসরণ করতে করতে ফিলিপ একটা ঘরে পৌঁছায় যেখানে একটি ফ্রিজ রাখা ছিল। সে ফ্রিজ খুলে ভেতরে যা দেখে সেটা দেখে তার চোখ কপালে উঠে যায়। অন্যদিকে মেয়েরা তখন হিসাব করছিল তাদের কাছে আর কতদিনের খাবার বাকি আছে। এরপর টড ফিরে আসে এবং ফিলিপ তাকে ধরে ফেলে। ফিলিপ তাকে জিজ্ঞেস করে, সত্যি করে বল, ফ্রিজে কি লুকিয়ে রেখেছিস?
টড ভয়ে কাঁপতে কাঁপতে বলে, কিছু না ভাই, কিছু না। ফিলিপ সঙ্গে সঙ্গে ফ্রিজ খুলে দেখায় ভেতরে অনেকগুলো চিকেনের প্যাকেট রাখা ছিল। টড প্রতিদিন সেগুলো লুকিয়ে লুকিয়ে খেত, আর বাকিরা খেতে না পেয়ে পোকামাকড় খেতে বাধ্য হচ্ছিল। ফিলিপ বলে, এবার তো তোর খবর আছে। এই বলে সে দৌড় দিতে শুরু করে। টড তাকে থামানোর জন্য তার পিছনে যায়, কিন্তু ফিলিপ আসলে সেখানেই দাঁড়িয়েছিল। টড আকুতি মিনতি করে বলে, ভাই আমাকে মাফ করে দে, আর কখনো এমন করব না। ফিলিপ বলে, তোর কথা শেষ হলে এবার আমার কথা শোন, ভিতরে গিয়ে চিকেন ফ্রাই কর। এরপর তারা দুজনে মিলে সেই চিকেন রান্না করে এবং মজা করে খেতে থাকে। ফিলিপ বলে, সরি ভাই, আমি তোর সাথে যা যা ভুল করেছি তার জন্য আমি ক্ষমা চাই। টড বলে, এত ফ্রেন্ডলি হওয়ার দরকার নেই, তুই আমার পাশে বসে আছিস শুধু আমাকে ব্ল্যাকমেইল করার জন্য, তাই চুপচাপ চিকেন খা। ওইদিকে ক্যারল সবার জন্য তাজা পোকামাকড়ের স্যুপ বানিয়ে আনে। এডি সেটা বেশ মজা করে খায়, কিন্তু টড সেটা খেতে অস্বীকার করে। মেলিসা তাকে জিজ্ঞেস করে, জান তোমার কি হয়েছে, তুমি কি অসুস্থ? টড বলে, না না, আমি একদমই ঠিক আছি। তখন ফিলিপও বলে, আমারও ক্ষুধা নেই। এই বলে তারা বাহিরে চলে যায়। এরপর তারা দুজনে আবার একসাথে চিকেন রান্না করে মজা করে খেতে থাকে। খাওয়া শেষ হলে ফিলিপ টডকে বলে, দেখ ভাই, আমাদের কাছে মাত্র 3টা চিকেনের প্যাকেট বাকি আছে, চল এগুলো সবার সাথে শেয়ার করি। টড বলে, না তা করা যাবে না, তাহলে সবাই বুঝে যাবে আমাদের কাছে আরও প্যাকেট ছিল। ফিলিপ বলে, চিন্তা করিস না, সব প্ল্যান করে রেখেছি আমি, তুই শুধু গিয়ে ওই 3টা প্যাকেট ওদেরকে দিয়ে নায়ক সেজে যা। কিন্তু টড রাজি হয় না। সে বলে, না, আমরা বাকি প্যাকেটগুলোও খেয়ে ফেলবো আর এমন ভান করব যেন কিছুই খাইনি। কিন্তু ফিলিপ তো কারো কথা শোনার পাত্র নয়। রাত হলেই সে সব আবর্জনা জড়ো করে একটি পানির বোটে লুকিয়ে রাখে। পরের দিন সকালে বাকিরা সেখানে পড়ে থাকা 3টি চিকেনের প্যাকেট খুঁজে পায়। তারা খুব খুশি হয়ে যায়। প্যাকেটের উপরে একটি লেটার ছিল যেখানে টডের নাম লেখা। তারা টডকে জিজ্ঞেস করে, এগুলো তুমি কোথায় পেলে? ঠিক তখনই ফিলিপ এসে বলে, ও একটা বাড়ির ভেতরে ফ্রিজের মধ্যে এগুলো পেয়েছিল, কাল আমাকে বলেছিল, কিন্তু তোমাদের উপহার দিতে চেয়েছিল বলেই কালকে জানায়নি। সবাই চলে যাওয়ার পর টড রেগে গিয়ে ফিলিপকে বলে, আমি তোকে মানা করেছিলাম, এখন সবাই চিকেনের কথা জেনে গেছে, যদি বাকি প্যাকেটগুলো পেয়ে যাই তাহলে তো আমি শেষ। ফিলিপ বলে, চিন্তা করিস না, আমি সব আবর্জনা সরিয়ে ফেলেছি। এমন সময় অ্যাডি সমুদ্রের দিকে কিছু অদ্ভুত দেখতে পায় এবং সবাইকে ডাকে। ফিলিপ দূরবীন দিয়ে দেখে সে যে আবর্জনা ভর্তি বোটটা পানিতে ভাসিয়ে দিয়েছিল সেটা আবার ঘুরে ফিরে তাদের দিকেই ফিরে আসে। এটা দেখে টড রেগে গিয়ে ফিলিপের দিকে তাকিয়ে থাকে। ফিলিপ দৌড়ে গিয়ে বোটের কাছে পৌঁছে আবর্জনা সরানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে বাকিরাও সেখানে চলে আসে এবং সবকিছু বুঝে যায় এদের মধ্যে নিশ্চয়ই কিছু চলছে। মেলিসা টডকে বলে, চল এখন সত্যি কথা বল। টড বলে, বন্ধুরা, সব দোষ আমার, চিকেন আমি পেয়েছিলাম আর একাই খেয়ে ফেলেছি। কিন্তু তখন ফিলিপ রেগে বলে, বন্ধুরা, এই মোটু তোমাদের বোকা বানাচ্ছে, আসলে চিকেন আমি পেয়েছিলাম এবং আমি একাই খেয়েছি। শেষের 3টা প্যাকেট বাকি ছিল, তখন টড আমাকে ধরে ফেলে, তারপর সেই তোমাদের উপহার দিয়েছে, সব দোষ আমার, টড আমাদের হিরো। কিন্তু এবার কেউ তার কথা বিশ্বাস করে না। এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় দুজনকেই বন্দি করে রাখা হয়েছে। টড তখন ফিলিপকে বলে, ধন্যবাদ ভাই আমার পাশে থাকার জন্য। কয়েকদিন পর শাস্তির মেয়াদ শেষ হলে তাদের ছেড়ে দেওয়া হয়। এরপর ফিলিপ গোসল করে দাড়ি শুকাচ্ছিল, তখন হঠাৎ বিদ্যুৎ চলে যায়। সে তাড়াতাড়ি জেনারেটরে তেল দিতে যায়, কিন্তু তেলটা অনেক পুরনো হওয়ায় নষ্ট হয়ে গিয়েছিল। ওইদিকে টড এরিকার সাথে বসে গেম খেলছিল। এমন সময় ফিলিপ সেখানে এসে বলে যে জেনারেটরে দেওয়া তেল নষ্ট হয়ে গিয়েছে। তখন অ্যাডি বলে, ডিজেল 3-4 বছরের মধ্যে নষ্ট হতে শুরু করে, তাই আমাদের শেষ উপায় হলো মেলিবু ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া, কারণ এখানে ফুয়েল পুরোপুরি শেষ হয়ে গেলে আমরা আমাদের গাড়ি নিয়েও কোথাও যেতে পারবো না। এরিকা বলে, তোমাদের যেখানে মন চায় যাও, কিন্তু আমি মেলিবু ছেড়ে কোথাও যাব না। ক্যারল বলে, অ্যাডি ঠিকই বলেছে, কাল যদি আমাদের সন্তান হয় তখন কি হবে? তখন তো পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। এরিকা, গেইল আর মেলিসা বলে, আমরা যতদিন এখানে আছি ততদিন আমরা প্রেগনেন্টই হব না। এই কথা শুনেই অ্যাডি রেগে গিয়ে গালাগালি করে সেখান থেকে চলে যায়। বিদ্যুৎ পাওয়ার জন্য ফিলিপ সোলার প্যানেল লাগাতে শুরু করে এবং টড তাকে সাহায্য করে, কিন্তু তাদের কারোই সোলার প্যানেল লাগানোর ব্যাপারে তেমন কোনো ধারণা ছিল না। তারা যখন এমসিবি বক্স আনতে যায় তখন প্যানেলের সাথে যুক্ত তারে বিদ্যুৎ চলতে শুরু করে। এরপর তারা এমসিবি বক্স নিয়ে ফিরে এসে দেখে তারাই স্পার্ক হচ্ছে এবং সেটা লাফাচ্ছে। অন্যদিকে ক্যারল মেলিসাকে একটা বাচ্চার ছবি দেখিয়ে বলে, এই মিষ্টি বাচ্চাটাকে দেখি কি তোমার মনে হয় না যে আমাদেরও একটা বাচ্চা হওয়া উচিত? মেলিসা বলে, না, আমাদের কাছে না খাবার আছে না ডাক্তার, যদি বাচ্চা হয় তাকে সামলাবে কি? ওইদিকে টড আর ফিলিপ তারটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। টড বলে, আমাদের অ্যাডির কাছে যাওয়া উচিত, এটা আমাদের পক্ষে সামলানো সম্ভব নয়। ফিলিপ বলে, না, ওই কালুয়ার সাহায্য আমাদের দরকার নেই,
সমাজে সম্মান পেতে হলে আমাদেরকেই এটা ঠিক করতে হবে। ওইদিকে ক্যারল এরপর এরিকা আর গেইলকেও সন্তান নেওয়ার জন্য রাজি করাতে থাকে, কিন্তু তারাও তাকে স্পষ্টভাবে না করে দেয়। ফিলিপ বিদ্যুৎ বন্ধ করার জন্য সোলার প্যানেল কাপড় দিয়ে ঢেকে দেয় যাতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। শেষে সে হার মেনে এডির কাছে সাহায্য চাইতে যায়, কিন্তু এডি তাকে সরাসরি বলে দেয়, আমি আর তোমাদের কোনো সাহায্য করব না। তখন ফিলিপ বলে, আমি জানি তুই কেন এমন করছিস। তুই ক্যারলের সাথে আবার রাত কাটাতে চেয়েছিলি, কিন্তু সে তোকে না করেছে এবং আমাকে বেছে নিয়েছে, এই কারণেই তোর এত জ্বলছে। এই কথা শুনে এডি রেগে গিয়ে ফিলিপকে ঘুষি মেরে ফেলে দেয় এবং তাকে মারতে শুরু করে। এটা দেখে সবাই দৌড়ে এসে এডিকে আলাদা করে এবং তাকে বকাঝকা করে। এডি কোনো ক্ষমা না চেয়ে সেখান থেকে চলে যায়। এরপর সবাই মিলে তাকে ঘর থেকে বের করে বলে, হে কালুয়া, আজকাল তুই খুব বেশি উড়তে শুরু করেছিস, তাই না? সে তো শুধু কথা বলছিল, তুই তাকে মারলি কেন? টড বলে, তুই ভুল করেছিস, তাই তোরও শাস্তি হবে, যেমন আমার আর ফিলিপের হয়েছিল। এডি বলে, আমি কোনো শাস্তি ভোগ করব না। আমার জন্যই তো তোমরা এখানে এত আরামে থাকছো, আমার জন্যই বিদ্যুৎ পেয়েছো, খাবার পেয়েছো, এই নরকের জায়গাটা থাকার মতো হয়েছে, সবই আমার জন্য, তাই আমি কারো কাছে ক্ষমা চাইব না। আর ফিলিপের সাথে যা করেছি ঠিকই করেছি। এই কথা বলে সে ভেতরে চলে যায়, আর বাকিরাও গালাগালি করতে করতে বাইরে আসে এবং লাফাতে থাকে সে তারটির দিকে তাকিয়ে থাকে। এমন সময় কালুয়া এডি সেখানে এসে প্যানেলের নিচে লাগানো সুইচ বন্ধ করে দেয়, সঙ্গে সঙ্গে লাফাতে থাকা তারটাও শান্ত হয়ে যায়। এরপর সে সবাইকে বলে, আমি শুধু এতটুকুই বলতে এসেছি, আমি এখান থেকে চলে যাচ্ছি। এই কথা বলে সে নিজের সব জিনিসপত্র বের করে গাড়িতে তুলতে শুরু করে। যাওয়ার আগে সে আবার সবার কাছে এসে বলে, আমি শুধু একজন মানুষের কাছে ক্ষমা চাইতে চাই, যে আমার কাছে খুবই স্পেশাল। গেইল মনে মনে ভাবে হয়তো সে তার কথা বলছে, কিন্তু এডি হঠাৎ করেই ক্যারলের নাম নেয়। সে বলে, এখানে যত মেয়েরা আছে সবাই আমার সাথে রাত কাটাতে চেয়েছিল, কিন্তু বুঝি না তুমি এই ফিলিপের মধ্যে কি দেখলে। এই তো একদমই গাধা, তোমাকে ধোকা দিয়েছে, টডকে মারতে চেয়েছে, আমাকেও মারতে চেয়েছে, এমনকি গেইল আর এরিকাকে মিথ্যা বলে ফাঁসানোর চেষ্টা করেছে। তাই আমার কথা শোনো, এই বাজে লোকটাকে ছেড়ে আমার সাথে চলো, আমি তোমাকে এমন সুখ দেব যা ওই 10 জন্মেও দিতে পারবে না। বলো, যাবে আমার সাথেই? ক্যারল কিছু বলার আগেই হঠাৎ গেইল বলে ওঠে, এই কালুয়া, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। এই কথা শুনে এডি হতবাক হয়ে যায়। গেইল কষ্ট পেয়ে ভেতরে চলে যায়। এরপর ক্যারলও তাকে না করে সেখান থেকে চলে যায়। এডি গেইলের পেছনে তার ঘরে গিয়ে ক্ষমা চাইতে থাকে এবং বলে, শোনো, আমি সত্যি জানতাম না তুমি প্রেগনেন্ট, জানলে আমি কখনোই ক্যারলকে এইসব বলতাম না। তখন এরিকা বলে, ঠিক আছে, যা বলার বলেছো, এখন চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও, তোমার আর গেইলের মধ্যে এখন আর কিছুই বাকি নেই। ওইদিকে ফিলিপ ক্যারলকে বলে, ওই কালুয়া আমাকে মেরেছে, তোমাকে নিয়ে যেতে চেয়েছে, তারপরও সে এখানে কেন আছে? ক্যারল বলে, এটা তো ভালোই হয়েছে, এখন সবাই তোমার উপর একটু হলেও সহানুভূতি দেখাবে। ফিলিপ বলে, না, আমার কারো সহানুভূতির দরকার নেই। কিন্তু পরের দৃশ্যে দেখা যায় সে চোখে আইস প্যাক লাগিয়ে জোরে জোরে কাতরাচ্ছে, যেন খুব ব্যথা পেয়েছে, কিন্তু কেউ তার দিকে নজরে দিচ্ছে না। এদিকে ক্যারল গেইলকে বলে, তুমি তোমার বাচ্চার নাম ফিলিপ রেখো। গেইল সোজা না করে দেয়। এমন সময় এডি এসে গেইলকে বলে, আমি আমাদের বাচ্চার জন্য কিছু বানিয়েছি, চলো তোমাকে দেখাই। কিন্তু গেইল তার কথায় কোনো গুরুত্ব দেয় না, এই কারণে এডি রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। তখন এরিকা বলে, এই কালুয়া তো ফিলিপের থেকেও খারাপ। এই কথা শুনে ফিলিপ খুশি হয়ে বলে, ভালোই হলো, অন্তত আমি দ্বিতীয় নাম্বারে তো এলাম। এরপর দেখা যায় ফিলিপ রাবারের ছোট্ট পুলে মদ ঢেলে বসে বসে খাচ্ছে। ঠিক তখনই এডি সেখান দিয়ে যাচ্ছিল। ফিলিপ তাকে দেখে তার পেছনে যায়, সে কোথায় যাচ্ছে সেটা দেখার জন্য। সে দেখে এডি নিজের সন্তানের জন্য বানানো দোলনার পাশে চুপচাপ বসে আছে এবং খুব মন খারাপ করে আছে। এটা দেখে ফিলিপের একটু মায়া হয়, কিন্তু সে সঙ্গে সঙ্গে নিজেকে বোঝায়, এই কালুয়া আমার প্রেমিকাকে কেড়ে নিতে চেয়েছিল, আমাকে কুকুরের মতো মেরেছে, ওর উপর মায়া দেখানোর কোনো দরকার নেই। এরপর সে অন্ধের মতো অভিনয় করতে করতে ভেতরে ঢোকে, যেন কিছু দেখতে পাচ্ছে না। তখন এরিকা তার চোখ পরীক্ষা করে বলে, তোর এতটাও আঘাত লাগেনি যতটা তুই নাটক করছিস, তাই এইসব বাদ দে। ফিলিপ তাড়াতাড়ি করে আয়নায় নিজের চেহারা দেখে বুঝতে পারে তার চোখ আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎই ফিলিপ নিজের চোখে ঘুষি মেরে বসে, যাতে সবাই তার উপর আরো সহানুভূতি দেখাতে শুরু করে। ঠিক তখনই এডি সেখানে এসে বলে, আমি মার্কেটে জিনিসপত্র আনতে যাচ্ছি, কারো কিছু লাগবে নাকি? কিন্তু কেউই তার কথার জবাব দেয় না। রেগে গিয়ে সে সেখান থেকে চলে যায়। এমন সময় এরিকা বলে, আমার চিপস খেতে ইচ্ছে করছে। ফিলিপ সঙ্গে সঙ্গে বলে, তুমি চিন্তা করো না, আমি আছি না, আমি তোমার জন্য চিপস নিয়ে আসছি। এরপর সে টডকে নিয়ে সুপার মার্কেটে যায় এবং সেখানে থাকা প্রায় সব চিপসই গাড়ির ভেতরে ফেলে, আর বলে, ওই এগুলো দেখলে আমার সাথে রাত কাটানোর জন্য পাগল হয়ে যাবে। টড তখন বলে, ভাই, আমি ফেঁসে গিয়েছি,
একদিকে মেলিসা বাচ্চা নিতে চায় না, তার উপর চিকেনের ঘটনার জন্য এখনো রাগ করে আছে। ফিলিপ বলে, আরে সে বাচ্চা নিতে চায়। তুই যেই দিন আমাদের সঙ্গে দেখা করেছিলি সেদিন তো আমরা দুইজন সেখানে বাচ্চা নেওয়ার চেষ্টাই করতে গিয়েছিলাম, কিন্তু তুই সেখানে আসায় সেটা আর হয়নি। এই কথা শুনে টড অবাক হয়ে যায়। পরের দিন টড মেলিসার কাছে যায়, যে একটা পাহাড়ে শুটিং করছিল। টড রেগে গিয়ে বলে, তুমি আমাকে বললে না কেন যেই দিন তোমাকে প্রথম দেখেছিলাম সেই দিন তুমি ফিলিপের সাথে ওখানে বাচ্চা নেওয়ার জন্য গিয়েছিলে, আর এখন আমি বললে তুমি সোজা না করে দিচ্ছ, কারণ কি? মেলিসা বলে, হ্যাঁ, এখন আমি বাচ্চা নিতে চাই না। টড বলে, ঠিক আছে, তাহলে তোমার যা ইচ্ছে তাই করো। এই বলে সে রাগ করে সেখান থেকে চলে যায়। ওইদিকে ফিলিপ এরিকাকে অনেকগুলো চিপস দেখায়, কিন্তু এরিকার পছন্দের চিপস না থাকায় সে সেখান থেকে চলে যায়। ফিলিপ তখন চিপসের প্যাকেটগুলো নিয়ে ভেতরে ঢুকতে গিয়ে দেখে কালুয়া এডি তার বাচ্চার জন্য বানানো দোলনাটা আবর্জনায় ফেলে দিচ্ছে, আর সে ভীষণ মন খারাপ করে আছে। এটা দেখে ফিলিপের আর সহ্য হয় না, সে গিয়ে কথা বলতে শুরু করে। ফিলিপ বলে, দেখ ভাই, যদি আবার আমাদের সাথে বন্ধুত্ব করতে চাস তাহলে তোকে শাস্তি মেনে নিতেই হবে। এডি বলে, হ্যাঁ হ্যাঁ, তুই তো আমাকে শাস্তি পেতেই দেখতে চাস, কিন্তু শোন, ভাগ এখান থেকে। সেদিন কোন পাগল কুকুর আমাকে কামড়েছিল যে ওই দিন তোকে আমি বাঁচিয়েছিলাম, ভালো হতো যদি তোকে আমি সেখানেই মরে যেতে দিতাম। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর ফিলিপ তার বন্ধুদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেয় সে এডিকে একা থাকতে দেবে না এবং তার সম্পর্কটা আবার ঠিক করার চেষ্টা করবে। ওইদিকে ক্যারল গেইলকে জিজ্ঞেস করে, প্রেগনেন্ট হওয়ার আগে তুমি এডির সঙ্গে কতবার রাত কাটিয়েছিলে? গেইল বলে, একবার দুইবার হবে মাত্র, কিন্তু কিভাবে যে প্রেগনেন্ট হয়ে গেলাম জানি না। ক্যারল বলে, আমি তো 6 মাস ধরে ফিলিপের সাথে চেষ্টা করছি, কিন্তু এখনো প্রেগনেন্টই হতে পারছি না। রাতে দেখা যায় ফিলিপ হ্যারিকেন হাতে কালুয়াকে খুঁজছে, কিন্তু সেখানে টডের সঙ্গে দেখা হয়ে যায়। ফিলিপ জিজ্ঞেস করে, তুই এখানে এভাবে পড়ে আছিস কেন? টড বলে, আমার আর মেলিসার মধ্যে ঝগড়া হয়েছে। ফিলিপ আবার জিজ্ঞেস করে, তুই কি এডিকে কোথাও দেখেছিস? টড বলে, হ্যাঁ, ওকে সমুদ্রের দিকে যেতে দেখেছি। এই কথা শুনে ফিলিপ সমুদ্রের দিকে যায়, যেখানে গিয়ে দেখে এডি সমুদ্রের তীরে অজ্ঞান হয়ে পড়ে আছে। এইটা দেখে ফিলিপ দৌড়ে তার কাছে যায় এবং তাকে একটা সার্ফিং বোটের উপরে শুয়ে টেনে টেনে বাড়ি পর্যন্ত নিয়ে আসে। কিছুক্ষণ পর যখন এডির জ্ঞান ফেরে, সে নিজেকে সেই ফাঁদের মধ্যে দেখে যেখানে সে ফিলিপকে বন্দি করেছিল। সে চিৎকার করে ফিলিপকে বলে, একবার শুধু আমার সামনে আয়, তারপর দেখ আমি তোর অবস্থা কি করি। পরের দিন সকালে এডি যখন গভীর ঘুমে ছিল তখন ফিলিপ তাকে ঘুমের মধ্যে দাঁত ব্রাশ করাতে শুরু করে। এতে এডির ঘুম ভেঙে যায় এবং সে গালাগালি শুরু করে। তখন ফিলিপ সবাইকে ডেকে বলে এডি তার শাস্তি মেনে নিয়েছে এবং এখন সবার কাছে ক্ষমা চাইবে। কিন্তু এডি সঙ্গে সঙ্গে বলে, না, আমি কারো কাছে ক্ষমা চাইব না। ঠিক তখনই টড সবাইকে ডেকে বলে, দেখো, আমাদের গরু বাচ্চা দিয়েছে। এটা শুনে সবাই খুব খুশি হয়ে যায়, এখন তারা দুধ পাবে। টড অবাক হয়ে বলে, যদি গরু বাচ্চা দিয়ে থাকে তাহলে নিশ্চয়ই কোথাও একটা সারও আছে, আমাদের তাকে খুঁজে বের করতে হবে। ফিলিপ এডির কাছে গিয়ে বলে, আমাদের গরু একটা বাচ্চা দিয়েছি, আমরা সবাই মিলে তার বাবাকে খুঁজতে যাচ্ছি। এডি বলে, ভাই, আমাকেও সঙ্গে নিয়ে চল, আমিও খুঁজতে সাহায্য করতে চাই। ফিলিপ বলে, ভালো আইডিয়া, এতে তুই আবার সবার চোখে ভালো হয়ে উঠবি। আমি গিয়ে সবার সঙ্গে এই বিষয়ে কথা বলছি। ওইদিকে টড যখন এরিকাকে ডাকতে তার ঘরে যায় তখন দেখে এরিকা একটা পুতুলের সঙ্গে মজা করার চেষ্টা করছে। এরপর ফিলিপ সবার কাছে বলে, স্যারকে খুঁজতে আমাদের কালুয়া এডির সাহায্য নেওয়া উচিত, আমরা সবাই একটা পরিবার। এই কথাটা সবার অনেক ভালো লাগে, তাই তারা সবাই রাজি হয়ে যায়। এরপর এডিকে সেখান থেকে মুক্ত করে দেওয়া হয়, কিন্তু মুক্ত হতেই এডি সরাসরি নিজের গাড়িতে গিয়ে বসে এবং ফিলিপকে বলে, সবাইকে বলে দিস আমার আর তোমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, আমি চলে যাচ্ছি। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। ফিলিপ গিয়ে সবাইকে বিষয়টা জানায়। তখন গেইল অনেক কষ্ট পেয়ে বলে, ভালোই হয়েছে সে চলে গিয়েছে, চলো আমরা সহায়তাকে খুঁজে বের করি। ওইদিকে মহাকাশে মাইক নামের একজন মানুষ পৃথিবীতে বেঁচে থাকা মানুষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু কোনো সাড়া পাচ্ছিল না। এদিকে মেলিসা টডের কাছে এসে তাকে খোঁচা দিতে থাকে। টড রেগে গিয়ে বলে, হয়তো আমাদের সম্পর্কে একটু বিরতি নেওয়া দরকার। মেলিসা বলে, বিরতি কেন? আমি তো চিরতরে ব্রেকআপ করতে চাই। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। টড গিয়ে এরিকাকে সব বলে এবং কান্নায় ভেঙে পড়ে। এরিকা তাকে সান্ত্বনা দিতে দিতে তার খুব কাছে চলে আসে। এরপর দুইজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। রাতে ফিলিপ সবাইকে বলে, আমাদের এরিকে খুঁজে বের করা উচিত, আমরা কেউ তো একেবারে নির্দোষ নই, আমাদের অনেকেরই ভুল আছে। এই কথা শুনে সবাই একে অপরের ভুলগুলো গুনতে শুরু করে এবং রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে সবাই একসাথে বসে থাকলেও কেউ কারোর সঙ্গে কথা বলছিল না। এমন সময় হঠাৎ করেই সেই ষাঁড়টি নিজে থেকেই সেখানে চলে আসে, যাকে তারা আগের দিন কুকুরের মতো খুঁজছিল।
তারা সবাই মিলে সেটাকে অজ্ঞান করার ইনজেকশন দেয়, ফলে সেটা অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই অ্যাডি সেখানে এসে হাজির হয়। এইটা দেখে বোঝা যায় ওই গরুটাকে আসলে অ্যাডি এখানে নিয়ে এসেছে। রাতে সবাই একসাথে ডিনার করে, আর পরের দিন বড়দিনের উপলক্ষে তারা পুরো বাড়ি সাজায় এবং একে অপরকে উপহার দেওয়ার একটা খেলা খেলতে শুরু করে। ওইদিকে টড আর এরিকা চুপি চুপি একে অপরকে চুম্মাচাটি করছিল। এরপর সবাই একে অপরকে উপহার দিতে শুরু করে। গেইল ক্যারলকে একটি চেয়ার আর একটি ড্রেস উপহার দেয়, যা পেয়ে সে খুব খুশি হয়। অন্যদিকে টড এরিকার জন্য একটি গাড়ি নিয়ে আসে। এইটা দেখে এরিকা তাকে চুমু খেতে চাইলেও আশেপাশে অন্যেরা থাকায় নিজেকে সে সামলে নেয়। এরপর উপহার দেওয়ার পালা আসে ফিলিপের। সে সবার জন্য একটি ইওয়ার্ড নিয়ে আসে। সেই ইওয়ার্ড দেখে সবাই খুব খুশি হয়ে যায়, কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণ থাকে না, কারণ ফিলিপ ইওয়ার্ডের ভেতরে একটি বোমা লাগিয়ে রেখেছিল এবং হঠাৎ করেই সেটি উড়িয়ে দেয়। এটা দেখে সবাই সেখান থেকে চলে যায়। এরপর ক্যারলের পালা আসে। সে মেলিসাকে একজোড়া জুতা উপহার দেয়, যা সে নিজের হাতে সাজিয়েছিল। এরপর মেলিসা টডকে একটি উপহার দেয়, যেটা ছিল প্রম কিং লেখা রিবন, কারণ সে কখনোই প্রম কিং হতে পারেনি। কিন্তু টড সোফায় বসে বিরনটা খুলে ছুঁড়ে ফেলে দেয়। এইটা দেখে মেলিসার খুব খারাপ লাগে। এরপর এরিকার পালা। তাকে এডিকে উপহার দিতে হতো, কিন্তু সে তার জন্য কিছুই আনেনি, তাই মেঝেতে পড়ে থাকা একটি বল তুলে তাকে দিয়ে দেয়। এরপর এডি গেইলকে একটি সোনোগ্রাফি মেশিন উপহার দেয়, যার সাহায্যে সে তার সন্তানকে দেখতে পারবে। এটি ছিল সবার মধ্যে সেরা উপহার। রাতে সবাই একসঙ্গে বসে থাকাকালীন মেলিসা এসে টডকে বলে যে সে তাকে ছাড়া অন্য কারোর সঙ্গে জীবন কাটাতে চায় না, তাই সে টডের আবার গার্লফ্রেন্ড হতে চায়। এই কথা বলে সে হাঁটু গেড়ে বসে বলে, উইল ইউ ম্যারি মি? কিন্তু টড কিছু বলার আগেই এডির পেটে ব্যথা শুরু হয়। সবাই মিলে তাকে তুলে বেডরুমে নিয়ে যায়। ফিলিপ এসে বলে, চিন্তা করিস না, তোর গ্যাস হয়েছে, আর কিছু না, 2-4টা জোরে পাত দিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু এরিকা একটি বই পড়ে জানায় হয়তো অ্যাপেন্ডিক্সের ব্যথা এটা এবং অপারেশন করতে হবে। ফিলিপ তাকে দ্রুত অপারেশন করতে বলে, কিন্তু এরিকা বলে সে তো ডাক্তার নয়, কিভাবে অপারেশন করবি? এই বলে সে চলে যায়। তখন গেইল তার পিছনে গিয়ে বলে অপারেশন তাকে করতেই হবে। এরিকা আপত্তি জানালেও গেইল বলে, একবার চেষ্টা করে দেখো, যদি সে মারা যায় তাহলে আমার সন্তানের কি হবে? এই কথা শুনে এরিকা ইমোশনাল হয়ে যায় এবং অপারেশন করতে রাজি হয়। এরপর ক্যারল এবং মেলিসা একটি হাসপাতালে গিয়ে অপারেশনের জিনিসপত্র খুঁজতে থাকে। সেই সময় মেলিসা কান্নায় ভেঙে পড়ে। ক্যারল তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। অন্যদিকে অপারেশনের জন্য টড এরিকাকে প্র্যাকটিস করাচ্ছিল, কিন্তু আসল দেহ না থাকায় ঠিকমতো প্র্যাকটিস হচ্ছিল না। এমন সময় ফিলিপ এসে বলে, আমি কি সাহায্য করতে পারি বলো? এরিকা তাকে এবং টডকে একটি মর্গে পাঠায় একটি মৃতদেহ আনার জন্য, কিন্তু সেখানে শুধু কঙ্কাল ছিল, কারণ সবাই বহু বছর আগেই মারা গিয়েছে। তখন ফিলিপের মাথায় একটি বুদ্ধি আসে। তারা জ্যাসনের কবরে গিয়ে তার মৃতদেহ তুলে বাড়িতে নিয়ে আসে, কিন্তু বাড়িতে এসে দেখে এরিকা আসলে একটি ডামের উপর প্র্যাকটিস করছিল। এটা দেখে তারা চুপচাপ ফিরে গিয়ে জ্যাসনের মৃতদেহ আবার কবরে পুঁতে দেয়। এরপর গেইল এসে বলে, প্র্যাকটিস অনেক হয়েছে, এবার গিয়ে এডির অপারেশন করো। অন্যদিকে মহাকাশে মাইক পৃথিবীর মানুষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। শেষমেশ সে হাল ছেড়ে দিয়ে পৃথিবীতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার শাটাল প্রস্তুত করে সরাসরি পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়। এইদিকে এরিকা এডির অপারেশন শুরু করে। টড তাকে সাহায্য করছিল, কিন্তু অনেক চেষ্টা করার পরও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে এডিকে বাঁচানো যায় না। অন্যদিকে মাইক একটি ফাঁকা ক্রু জাহাজের উপর ল্যান্ড করে। এতে তার শাটালে বড় একটা গর্ত হয়ে যায় এবং সেটি ডুবে যেতে শুরু করে। তখন মাইক একটি ছোট্ট লাইফ বোট নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে, কিন্তু সে কোথায় যাবে সেটা তার জানা ছিল না। ফলে টানা 3 দিন সে এদিক ওদিক ঘুরে বেড়ায়, কিন্তু কোনো লাভ হয় না। শেষ পর্যন্ত হতাশ হয়ে যখন সে আত্মহত্যা করার কথা ভাবছিল, তখন সে একটি ছোট্ট ছেলেকে দেখতে পায়। আর সেই ছেলেটি আর কেউ নয়, এটা হচ্ছে ফিলিপ। মাইক আসলে ফিলিপের আপন ভাই। ফিলিপ তাকে বলে, তুমি এইভাবে হাল ছেড়ে দিতে পারো না। এত বছর একা মহাকাশে কাটিয়েছো, আর এখন যখন অবশেষে পৃথিবীতে ফিরে এসেছো, তখন মারা যাওয়ার কথা ভাবছো কিভাবে? হঠাৎ করে মাইকের ঘুম ভেঙে যায়। সে দেখে সামনে একটি বোট দাঁড়িয়ে আছে। সে খুশিতে সেই বোটের দিকে এগিয়ে যায়। বোটে উঠে জোরে জোরে চিৎকার করে জিজ্ঞেস করে, এখানে কেউ আছেন? আমাকে সাহায্য করুন। কিন্তু কোনো সাড়া মেলে না। ভেতরে ঢুকে সে প্রচণ্ড খাবার দাবার দেখতে পায় এবং এক মুহূর্ত দেরি না করে সেগুলো খেতে শুরু করে। কিছুক্ষণ পর তার চোখে পড়ে সেখানে রাখা কাপড়ের উপর। সে সেগুলো পরে নেয়। বহু বছর পর ছোট প্যান্ট পরে সে ভীষণ খুশি হয়। ঠিক তখনই মার্ক নামের একজন লোক হাতে অস্ত্র নিয়ে সেখানে আসে। মাইক ভয় পেয়ে বলে, ভাই দয়া করে আমাকে মারবেন না,
আমি মাত্র 3 দিন হলো পৃথিবীতে এসেছি। মার্ক জিজ্ঞেস করে, তুমি কি ভাইরাসে আক্রান্ত? মাইক বলে, না ভাই, আমি গত 3 বছর ধরে মহাকাশে ছিলাম, মাত্র 3 দিন আগেই পৃথিবীতে ফিরে এসেছি। এটা শুনে মার্ক অস্ত্র নামিয়ে বলে, তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। এরপর তারা একসঙ্গে বসে বিয়ার খেতে খেতে গল্প করে। মার্ক জানায়, যখন সে শুনেছিল যে এক অদ্ভুত ভাইরাস পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং মানুষ মারা যাচ্ছে, তখন সে তার সব সঞ্চয় খরচ করে এই বোটটি কিনে নেয় এবং সমুদ্রের মাঝখানে চলে আসে, যাতে ভাইরাস তাকে আক্রমণ করতে না পারে এবং দীর্ঘদিন বাঁচতে পারে। মাইক বলে, এমনও তো হতে পারে যে তোমার শরীরে হয়তো ওই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার শক্তি আছে। কিন্তু মার্ক বলে, না, ওই ভাইরাসের সঙ্গে কেউ লড়তে পারবে না। রাতে ডিনারের সময় মার্ক মাইককে বলে, তোমার সম্পর্কে কিছু বলো। মাইক জানায় সে তার ভাই আর বাবা মায়ের সঙ্গে টাকসন নামের এক শহরে থাকতো, কিন্তু এখন তারা সবাই মারা গিয়েছে। তারপর সে একটি খুব পুরনো দামি মদের বোতল বের করে। বোতলটি দেখে মাইক অবাক হয়ে বলে, ভাই, এই বোতলের দাম তো $10,000। অর্ধেক বোতল খাওয়ার পর মাইক বলে, ভাই, আমাদের খাবারের সরবরাহ যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, তাই আমাদের খাবার আনতে শহরে যেতে হবে। কিন্তু মার্ক তাকে থামিয়ে দেয়। সে বলে, ওইসব নিয়ে চিন্তা করো না, আমার কাছে অনেক খাবার আছে। আর তুমি কেন শহরে যেতে চাও? তুমি তো জানো পৃথিবীতে সবাই মারা গিয়েছে, আমরা দুজনে বেঁচে আছি শুধু এই কারণে আমি ছিলাম পানিতে আর তুমি ছিলে মহাকাশে। মাইক বলে, হয়তো আমাদের মতো আরও কিছু মানুষ বেঁচে আছে। মার্ক কোনো উত্তর দেয় না। এরপরে দুজনেই ঘুমাতে চলে যায়। রাতে মাইক লক্ষ্য করে মার্ক তার উপর নজর রাখছে, সে যেন পালিয়ে না যায়। এভাবে সকাল হয়ে যায়। সকালে দেখা যায় মার্ক সরাসরি মাইকের সামনেই বসে আছে। মাইক মজা করে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আমার সঙ্গে কি সোহাগরাত পালন করতে চাও নাকি? মার্ক বলে, আমি তোমার সঙ্গে শহরে যেতে রাজি, কিন্তু একটা কথা মনে রাখবে, এই পুরো যাত্রায় নেতা হব আমি যা বলবো তোমাকে সেটাই করতে হবে। মাইক এতে রাজি হয়ে যায়। এরপর তারা দুজনে শহরের দিকে রওনা হয় এবং কয়েক ঘন্টার মধ্যেই সেখানে পৌঁছে যায়। এত বছর পর পৃথিবীর মাটিতে পা রেখে মাইক ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে। তার চোখ দিয়ে পানি ঝরতে থাকে। কিন্তু মার্ক বলে, তোর আবেগ শেষ হলে চল, কারণ আমরা এখানে বেশিক্ষণ থাকবো না। এরপর তারা একটি ট্রাক নিয়ে বেঁচে থাকা মানুষদের খুঁজতে বের হয়, কিন্তু চারপাশে শুধু নীরবতা ছাড়া আর কিছুই নেই। মাইক জিজ্ঞেস করে, যারা ভাইরাসে মারা গিয়েছে তাদের লাশগুলো কি হয়েছে? মার্ক তাকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে চারিদিকে শুধু লাশ আর লাশ পড়ে আছে। দৃশ্যটা দেখে মাইক হতভম্ব হয়ে যায়। মার্ক বলে, প্রতিটা শহরে তুমি এমন দৃশ্য দেখবে। এখন বলো, তোমার কি এখনো মনে হয় যে আমাদের ছাড়া আরো কেউ বেঁচে আছে? মাইক হতাশ হয়ে পড়ে। তবু তারা আবার জীবিত মানুষদের খুঁজতে বের হয়। হঠাৎ করে মার্ক দেখতে পাই একটি বোর্ডে লেখা আছে, অ্যালাইভ ইন টাকসন। এটা ফিলিপের লেখা, কারণ সে যে শহরেই যেত সেখানেই এমন লিখে রাখতো। এইটা দেখে মার্ক তাড়াতাড়ি গাড়ি ঘোরাতে শুরু করে, কারণ সে চায় না মাইক এটা জানুক। কিন্তু মাইকও লেখাটা দেখে ফেলে এবং গাড়ি থামাতে বলে। কিন্তু গাড়ি না থামায় মাইক হাত ব্রেক টেনে নিচে নেমে বোটের দিকে ছুটে যায় এবং সেটা দেখে খুশিতে লাফাতে শুরু করে। কিন্তু তখনই পেছন থেকে মার্ক তার মাথায় আঘাত করে এবং তাকে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পর মাইকের জ্ঞান ফিরলে সে নিজেকে সমুদ্রের ধারে খুঁজে পায়। মার্ক বলে, তোমার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত, আমি তোমার জীবন বাঁচিয়েছি। তুমি কি ভাবছো টাকসনে গিয়ে কাউকে জীবিত পাবে? এই সব কিছু সরকারের প্ল্যান, তারা আমাদের মতো বেঁচে থাকা মানুষদের ধরতে চায়। কিন্তু মাইক তার কথায় বিশ্বাস করে না। সে বলে, আমি যাচ্ছি, তুমি যদি আমাকে মারতে চাও তাহলে মারতে পারো। মার্ক বলে, দেখো, তুমি আমার ভাইয়ের মতো, কিন্তু যদি এখান থেকে যাও তাহলে আমি তোমাকে সত্যিই মেরে ফেলবো। বেচারা মাইকের আর কোনো উপায় থাকে না। সে বলে, ঠিক আছে, আমি তোমার সঙ্গে সমুদ্রে ফিরে যাব। এরপর মার্ক যখন মাইককে স্যানিটাইজ করছিল তখন তার হাত থেকে বন্দুকটা পড়ে যায়। মাইক সেটা তুলে নেওয়ার আগে মার্ক লাথি মেরে দূরে সরিয়ে দেয়, আর এরপর দুইজনের মধ্যে মারামারি শুরু হয়। মার্ক মাইককে মাথায় পাথর মেরে তাকে আবার অজ্ঞান করে দেয়। কিন্তু তখনই সে খেয়াল করে মাইকের স্পেশাল পোশাকটি ছিঁড়ে গেছে। এটা দেখে তার মনে হয় এবার হয়তো মাইকও ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে মারা যাবে। তাই সে মাইককে সেখানেই অন্য লাশগুলোর মাঝে ফেলে রেখে চলে যায়। কিছুক্ষণ পর মাইকের জ্ঞান ফিরে আসে। সে দেখে চারপাশে শুধু মৃতদেহ, সে নিজেও তাদের মধ্যেই পড়ে আছে। ঠিক তখনই মাইকের চোখ পড়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের উপর। সে সেটি নিয়ে টাকসনের দিকে রওনা হয়। অন্যদিকে এডিকে কবর দেওয়া হয়। সেখানে ফিলিপ সবার কাছে বলে, আমরা এডির শেষকৃত্য ভাইকিংদের মতো করব। গেইল বলে, না, এডি কখনোই এমনটা চাইতো না।
ফিলিপ বলে আমি জানি সে এমনটা চাইতো না, কিন্তু সে একজন হিরোর মতো ছিল। এরপর এডির লাশ একটি নৌকায় তুলে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়। ফিলিপ আগুনের তীর ছুঁড়ে নৌকাটিতে আগুন ধরানোর চেষ্টা করে, কিন্তু তার তীর এক হাতও ঠিকমতো এগোয় না। এইটা দেখে সবাই বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায় এবং বলে এ আর কখনোই ভালো হবে না। পরে ফিলিপ লক্ষ্যভেদ করার চেষ্টা করতে থাকে, কিন্তু তার তীর লক্ষ্যেই পৌঁছায় না। ঠিক তখনই ক্যারল সেখানে আসে। ফিলিপ তাকে বলে কালুয়া এডি আমার ভাইয়ের মতো ছিল। শুরুতে আমি তাকে একদমই পছন্দ করতাম না ঠিকই, কিন্তু পরে আমাদের সম্পর্ক ঠিক হয়ে যায়। ইস, আমি যদি তার আত্মাকে শান্তি দিতে পারতাম। ক্যারল তখন বিষয়টা ঘুরিয়ে বলে এইসব বাদ দে, বলো তো মেলিসা যখন টডকে বিয়ের প্রস্তাব দিয়েছিল তখন টড কি জবাব দিয়েছিল? ফিলিপ বলে তুই আমার অনেক ঘনিষ্ঠ, তাই তোকে একটা সিগারেট বলছি। আসলে এডি আর এরিকার মধ্যে গোপনে একটা শারীরিক সম্পর্ক চলছে। ক্যারল অবাক হয়ে বলে এটা তো খুবই খারাপ বিষয়, আমাকে এখনই মেলিসাকে বলতে হবে, সে আমার বেস্ট ফ্রেন্ড। ফিলিপ বলে না, তুই বলবি না, কারণ আমি তোকে বিশ্বাস করে বলেছি। ক্যারল বলে ঠিক আছে, আমি কাউকেই বলবো না। ওইদিকে মেলিসা সময় কাটানোর জন্য জিনিসপত্র ভাঙচুর করছিল। তখন ক্যারল সেখানে আসে, কিন্তু তাকে দেখে আবার চলে যেতে শুরু করে, যেন সত্যিটা বলে না ফেলে। ঠিক তখনই মেলিসা তাকে ডেকে বলে টডকে নিয়ে তোমার সঙ্গে জরুরি কথা আছে। কিন্তু ক্যারল গরুকে খাবার দেওয়ার অজুহাত দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাত হয়ে যায়, কিন্তু ফিলিপ তার নাটক বন্ধ করে না। এডির শোকে সে গান গাইতে শুরু করে, যেটা ছিল ভীষণ বাজে গান। গান গাইতে গাইতে মাঝে মধ্যে কান্নার অভিনয় করছিল। সবাই বুঝে যায় সে কত বড় নাটকবাজ। পরের দিন সকালে মেলিসা ক্যারলের দেওয়া জুতোর তারকা চিহ্নগুলো খুলছিল। তখন টড এসে জিজ্ঞেস করে তুমি জুতো নিয়ে কি করছো? মেলিসা বলে এই জুতো পরেই তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, যেটার উত্তর হবে না সেটা আমি ভালো করেই জানি। টড বলে ঠিক আছে, পরে কথা হবে। এদিকে মেলিসা এখনো টডকে বলতে পারছে না। সে বলে আমরা কি একসাথে বসে টিভি দেখতে পারি? আমি কথা দিচ্ছি আমি তোমাকে স্পর্শ করব না, শুধু বন্ধুর মতো টিভি দেখব। টড বলে ঠিক আছে, আমি তো এখন বসে আছি। ওইদিকে ফিলিপ কালুয়া এডির ঘরে ঢুকে বলে অন্ধকারে এই ঘরটা ঠিক তোর মতোই কালো লাগছে। তখন তার চোখ পড়ে এডির কাপড়ের উপর। সেগুলো পরে সে এডির নকল করতে শুরু করে। এরপরে এডির ফেলে দেওয়া ভাঙা দোলনাটা টেপ দিয়ে জোড়া লাগিয়ে সে গেইলের কাছে যায় এবং বলে চিন্তা করো না, এডি মারা গিয়েছে তো কি হয়েছে, আমি তো আছি, আমি হব তোমার বাচ্চার বাবা। গেইল শান্তভাবে বলে সবকিছু ঠিক আছে, কিন্তু এডি মারা যাওয়ার আগে আমাকে বলেছিল আমি যেন কোনো বলদকে আমাদের বাচ্চার বাবা না বানাই। এই কথা শুনে ফিলিপের অনেক খারাপ লাগে, কিন্তু সে এমন ভাব করে যেন কিছুই হয়নি। এরপরে দোলনাটা ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে টড আর মেলিসা টিভি দেখছিল, কিন্তু হঠাৎ করে মেলিসার আবার উত্তেজনা জেগে ওঠে আর সে টডকে জোর করে চুমু খেতে শুরু করে। এইদিকে ফিলিপ গেইলের সামনে এডিকে খারাপ প্রমাণ করার চেষ্টা করে। সে তাকে এডির ঘরে নিয়ে গিয়ে বলে দেখো তোমার কালুয়াই এইসব নোংরা ম্যাগাজিন দেখে নিজের হাতগাড়ি চালাতো, এবং আরও দেখো ড্রয়ারে কতগুলো ড্রাগস লুকানো। আসলে এইসব জিনিস ফিলিপ আগে থেকেই সেখানে রেখে দিয়েছিল, যাতে গেইল এডিকে খারাপ ভাবে এবং ফিলিপকে ভালো মানুষ ভেবে তার সন্তানের বাবা বানায়। কিন্তু তার পরিকল্পনা সফল হয় না। ওইদিকে মেলিসা ক্যারলকে বলে আমি এইমাত্র টডের সঙ্গে মজা করে আসলাম। ক্যারল বলে আচ্ছা ভালো, তো তুমি কি এই কথা এরিকাকে বলেছো? মেলিসা বলে আমি এরিকাকে কেন বলবো? ক্যারল বলে হ্যাঁ ঠিকই বলেছ, এরিকাকে বলার কি দরকার। এই বলে সে সেখান থেকে চলে যায়। ওইদিকে ফিলিপ এডির সব জিনিসপত্র পুড়িয়ে ফেলতে শুরু করে, এমনকি সে যে জামা কাপড় পরেছিল সেগুলো আগুনে ফেলে দেয়। সে বলে আমি কোথাও তোর অস্তিত্ব রাখবো না, তোর সব জিনিসপত্র মুছে ফেললাম। কিন্তু তখনই তার চোখ পড়ে একটি নৌকায়, যেখানে এডির মৃতদেহ ছিল। নৌকাটি ঘুরে ফিরে আবার সেই তীরে এসে পড়েছে। ফিলিপ বলে যাওয়ার আগে অন্তত আমাকে তোর সন্তানের বাবা বানিয়ে যেতে পারতিস। আমি তো ভেবেছিলাম আমরা বন্ধু হয়ে গিয়েছি, কিন্তু তুই তো বিশ্বাসঘাতক। ঠিক তখনই গেইল সেখানে এসে বলা এবার ওকে ছেড়ে দাও, সে তো মারা গিয়েছে, আর কত জ্বালাবে ওকে। এরপর তারা দুজনে মিলে এডিকে সেখানে কবর দেয়। পরের দিন ফিলিপ বাড়িতে ভাঙচুর করছিল। তখন ক্যারল এসে বলে জান আজকে তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। ফিলিপ বলে অবশ্যই জান, তুমি যা বলবে আমি তাই করব। ক্যারল বলে তাহলে তোমাকে আমার জন্য একটা টেস্ট করতে হবে। আমি মেডিকেল স্টোর থেকে ফার্টিলিটি কিট এনেছি। এতবার চেষ্টা করার পরও আমি কেন প্রেগনেন্ট হচ্ছি না সেটা আমি জানতে চাই। সমস্যা আমার মধ্যে আছে নাকি তোমার মধ্যে? ফিলিপ বলে কোনো সমস্যা নেই, আমি টেস্ট করতে রাজি। এদিকে দেখা যায় টড এরিকার ঘর থেকে নিজের জামা কাপড় ঠিক করতে করতে বেরোচ্ছে। ঠিক তখনই মেলিসা সেখানে আসে। টড তখন অজুহাত দিয়ে বলে আমি তো শুধু এরিকার খোঁজ নিতে গিয়েছিলাম।
মেলিসা বলে ওইসব বাদ দাও, আমার সঙ্গে একটা মুভি দেখবে? টড বলে হ্যাঁ অবশ্যই। ওইদিকে ক্যারল আবার ফিলিপকে জিজ্ঞেস করে, আমি যেটা করতে বলেছিলাম তুমি সেটা করেছো? ফিলিপ বলে এই তো প্রস্তুতি নিচ্ছি। আর সেই প্রস্তুতির জন্য সে আবার নোংরা ম্যাগাজিন দেখে নিজেকে উস্কে দিচ্ছিল। ক্যারল বলে এইসব নোংরা জিনিস বাদ দাও, আমার কাছে এই বইয়ের থেকেও ভালো জিনিস আছে। ফিলিপ বলে দেখি তাহলে তোমার কাছে এর থেকেও ভালো কি আছে। তখন ক্যারল তাকে নিজের হাতে আঁকানো মেয়েদের কিছু ছবি দেখায়, কিন্তু সেগুলো দেখে ফিলিপের একদমই ভালো লাগছিল না। এরপর ক্যারল তাকে আরেকটা ঘরে নিয়ে যায়, যেখানে দেওয়ালে একই ধরনের আঁকা বড় বড় ছবি টাঙানো ছিল। ওইদিকে টড একদিকে মেলিসার সঙ্গে মজা নিচ্ছিল, আবার অন্যদিকে এরিকার সঙ্গেও চালিয়ে যাচ্ছিল। তবে তার সবচেয়ে বেশি ভালো লাগছিল মেলিসার সঙ্গে, তাই সে ঠিক করে এরিকার সঙ্গে ব্রেকআপ করবে। কিন্তু এরিকার কাছে যেতেই সে তাকে জড়িয়ে ধরে। টডেরও খারাপ লাগছিল না, তাই সে পরিস্থিতির সুযোগ নেয়। পরে রুম থেকে বেরিয়ে সে ভাবে এটার সঙ্গে ব্রেকআপ করা তো কঠিন, বরং মেলিসার সঙ্গে ব্রেকআপ করি। কিন্তু মেলিসার কাছে যেতেই সেও তাকে জড়িয়ে ধরে, ফলে টড না চাইলেও আবার কাজ চালিয়ে যেতে হয়। এইদিকে ফিলিপ কোনোভাবে টেস্ট কমপ্লিট করে, কিন্তু রেজাল্ট আসে নেগেটিভ, মানে তার পানির কাউন্ট খুব কম। সে বিশ্বাসই করতে পারে না, তাই সে আরও 3বার টেস্ট করে, কিন্তু সবগুলোই নেগেটিভ আসে। ফিলিপ বলে হয়তো কিটটাতেই সমস্যা আছে। বক্স উল্টে দেখে সেখানে লেখা আছে মেড ইন চায়না। সে বলে এটা তো চায়নার জিনিস, এর উপর ভরসা কিভাবে করব। ক্যারল বলে তবুও বারবার নেগেটিভ কেন আসে, একটা তো পজিটিভ আসা উচিত। ফিলিপ বলে চলো এই কিটটা টডের উপর ট্রাই করে দেখি, তাহলেই বোঝা যাবে এইটা ঠিক আছে কিনা। ওইদিকে টড অনেক পরিশ্রমের পর পুলের ধারে বসে বিশ্রাম নিচ্ছিল। তখন ফিলিপ এসে বলে ভাই এই ডিব্বাই একটু নমুনা দিতে পারবি? টড মজা করে বলে হ্যাঁ ভাই, আমার কাছে তো অনেক আছে, কিন্তু এখন দিতে পারবো না, কারণ এখন একদমই খালি আছে। ফিলিপ জিজ্ঞেস করে তুই কি জানাতে চাস, আমি এটা দিয়ে কি করব? টড বলে না ভাই, তুই তো নিজের লোক, এসব জিনিস দরকার পড়তেই পারে। তারপর মজা করে বলে চাইলে এখন অন্য কিছু দিতে পারি। ফিলিপ বলে না না, পরে আসবো, যখন নমুনা জমা হবে। টড বলে এই কয়েকদিন খুবই ব্যস্ত আছি, কখনো মেলিসা কখনো এরিকা, একদমই বিশ্রাম নেই। ফিলিপ বলে বাহ, তোর তো দারুণ চলছে, কিন্তু শেষমেশ তো কাউকে না কাউকে সত্যটা বলতেই হবে। টড বলে আমি কাউকেই কষ্ট দিতে চাই না। ঠিক তখনই এরিকা এসে বলে টড একটা কাজে তোমার সাহায্যের দরকার। টড বলে এখনই আসছি। তারপর ফিলিপকে বলে ডিব্বাটা দি, কিছুটা নমুনা দেব। রাতে ফিলিপ তার ঘরে এসে দেখে টডের দেওয়া নমুনা রাখা আছে। সেটা কিটে ব্যবহার করতেই সে দেখে রেজাল্ট এসেছে পজিটিভ। এটা দেখে ফিলিপ খুবই হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই ক্যারল সেখানে এসে জিজ্ঞেস করে টড কি তোমাকে নমুনা দিয়েছে? কিন্তু ফিলিপ এখানে মিথ্যে বলে না, এখনো দেয়নি। পরের দিন সকালে ফিলিপ নিজের প্লাস্টিকের পুলে মদ ঢেলে আরাম করছিল। ওইদিকে টডও রোদে বসে বিশ্রাম নিচ্ছিল। তখন গেইল তার কাছে আসে। টড জিজ্ঞেস করে তোমার কি কোনো সাহায্য দরকার? গেইল বলে মরার আগে অ্যাডি আমাকে বলেছিল তোমাকেই যেন আমি আমার সন্তানের বাবা বানাই। টড অবাক হয়ে বলে তুমি মজা করছো তাই না? গেইল বলে না, একদমই সত্যি বলছি। সে বলেছিল টডের মতো ভালো মানুষ আর কেউ নেই, শুধু তুমি আমার সন্তানের খেয়াল রাখতে পারবি। এই কথা শুনে টড হাসতে হাসতে বলে ঠিক আছে, আমি রাজি, তোমার কিছু দরকার হলে আমাকে বলবেই। গেইল খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। সুযোগ বুঝে টডও তাকে চুমু খায়, আর গেইলও এতে আপত্তি করে না। এরপর টড সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে নিজেকেই গালিমন্দ করতে থাকে। আমি তো একদমই পশু হয়ে গিয়েছি, 4 জনের মধ্যে 3 জনের সঙ্গেই জড়িয়ে পড়েছি, আর কতজন। ওইদিকে ফিলিপ আবার টেস্ট করে, কিন্তু রেজাল্ট এখনও নেগেটিভ আসে। এটা দেখে সে ভীষণ ভেঙে পড়ে। আমি ক্যারলকে কিভাবে বলবো যে আমি কখনো বাবা হতে পারবো না? দুঃখের মুখে সে ক্যারলের কাছে গিয়ে বলে জান, এইবার রেজাল্ট পজিটিভ এসেছে, কিন্তু আসলে সেইটা ছিল টডের নমুনা। পরে সবাই সমুদ্রের ধারে বসে কথা বলছিল। তখন টড এসে বলে যে সে আর লুকোচুরি করবে না। সে মেলিসাকে বলে আমি কিছুদিন ধরে এরিকার সঙ্গে ছিলাম, আর এরিকাকে বলে আমি আবার মেলিসার কাছে ফিরেছি, এমনকি গেইলকেও চুমু খেয়েছি। এই কথা শুনে 3 জন মেয়ে একে অপরের সঙ্গে ঝগড়া শুরু করে। টড বলে আমি কারো মন ভাঙতে চাই না, আমরা কি 3 জনে একসঙ্গে থাকতে পারি? সবাই তাকে এমনভাবে তাকিয়ে থাকে যেন সে ফিলিপের থেকেও এক ধাপ এগিয়ে আছে। এদিকে ফিলিপও ক্যারলকে সত্যটা জানায়। সে বলে সমস্যা তোমার না, সমস্যা হচ্ছে আমার, আমি কখনো বাবা হতে পারবো না। আমার সবগুলো টেস্টে নেগেটিভ এসেছে, যে পজিটিভের কথা বলেছিলাম সেইটা ছিল টডের। ঠিক তখনই ক্যারল হঠাৎ করে পেছনে তাকিয়ে বলে ওইদিকে দেখো কেউ আসছে। সে আর কেউ নয়, ফিলিপের ভাই মাইক। ফিলিপ এটা দেখে দৌড়ে তার দিকে যায়। এটা দেখে মনে হয় যেন সে তাকে জড়িয়ে ধরবে, কিন্তু হঠাৎ করে সে মাইকের পেটে ঘুষি মেরে বসে।
সে চিৎকার করে বলে, তোর সাহস কি করে হলো আবার আমার সামনে আসার? আমার প্রেমিকাকে কেড়ে নেওয়ার পরও তোর শান্তি হয়নি? এই বলে সে আবার তাকে মারতে শুরু করে। মাইক শান্তভাবে বলে, ভাই তুই এখনো ওই বিষয়টা নিয়ে পড়ে আছিস? জানিস তো আমি গত 3 বছর ধরে মহাকাশে আটকে ছিলাম। তখন সবসময় তোকেই মনে করেছি। আর এখন দেখ, আমরা আবার একসাথে, আমরা ভাই। আমাদের এইভাবে ঝগড়া করা উচিত না, বরং খুশি হওয়া উচিত। এই কথা শুনে ফিলিপ অনেক ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে মাইককে জড়িয়ে ধরে। তারপর সবাইকে তার ভাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। রাতে ডিনারের সময় মাইক জানায় সে ফিলিপকে খুঁজতে টাকসনে গিয়েছিল। সেখানে এক পোড়া বাড়িতে সে মেলিবু যাওয়ার একটি নোট পায়। ক্যারল বলে সেই নোটটি মেলিসাই সেখানে রেখে দিয়েছিল। মাইক তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়। এরপর মাইক আগের মতোই ফিলিপকে নিয়ে মজা ঠাট্টা শুরু করে এবং সবাই সেটাতে বেশ মজা পায়। পরদিন মাইক মহাকাশের গল্প শোনাতে শুরু করে, যা শুনে সবাই দারুণ উপভোগ করছিল। কিন্তু ফিলিপ সেখানে আসতে মাইক আবার তাকে নিয়ে ঠাট্টা শুরু করে। অন্যদিকে এরিকা একটি মদের ব্যারল সরাচ্ছিল। সেই সময় তার চোখ পড়ে মেলিসার উপর। এরিকা তাকে বলে, আমাকে মাফ করে দিও। জ্যাসনের মৃত্যুর পর আমি খুব একা অনুভব করছিলাম, তাই টডের সঙ্গে সময় কাটাতে শুরু করেছি। মেলিসা হেসে বলে, কোনো সমস্যা নেই। টড তো আসলে একটি টেডি বিয়ারের মতো, আর টেডি বিয়ার তো কখনো কারো একার হয় না। এরপর রাতে মাইক জ্বলন্ত তীর দিয়ে কাঠে আগুন ধরায়, যা দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। কিন্তু ফিলিপ বলে, এটা তো শুধু ভাগ্যের ব্যাপার। সেখানে একটি গিটার রাখা ছিল। গেইল মাইককে জিজ্ঞেস করে, তুমি কি গিটার বাজাতে পারো? মাইক বলে, না, পারি না। ফিলিপ সঙ্গে সঙ্গে বলে ওঠে, তুই তো 20 বছর ধরে গিটার শেখার ক্লাস করেছিলি। মাইক হেসে বলে, না রে, মাত্র 2 বছর শিখেছিলাম, তাও যখন আমার বয়স ছিল 8 বছর। সবাই তখন মাইককে গিটার বাজানোর জন্য উৎসাহ দিতে থাকে। অবশেষে সে গিটার তুলে এমন একটি গান গায় যে সেখানে বসে থাকা সবার চোখে পানি চলে আসে। এরপর মাইক নিজেও কাঁদতে শুরু করে। তখন সবাই তার পাশে এসে তাকে সান্ত্বনা দিতে থাকে। এটা দেখে ফিলিপের ভীষণ হিংসে হতে থাকে। সে মনে মনে ভাবে, এই তো এসেই সবাইকে ইমপ্রেস করে ফেললো, আর আমি এতদিন কি করলাম। পরদিন সকালে সবাই একসঙ্গে বসে গল্প করছিল। ঠিক তখনই ফিলিপ সেখানে এসে ঘোষণা করে, আজ আমি একটা বড় পার্টির আয়োজন করেছি, তাই সন্ধ্যে 6টায় সবাই পরিবার সহ অবশ্যই আমার পার্টিতে আসবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে টড টিভিতে একটা ভাল্লুক আর তার বাচ্চাকে দেখে কাঁদছিল। তখন এরিকা আর মেলিসা সেখানে আসে। তারা বলে, আমরা 2জন মিলে সিদ্ধান্ত নিয়েছি, তুমি আগের মতোই আমাদের 2জনের সঙ্গে সময় কাটাবে। টড অবাক হয়ে বলে, দয়া করে আমার সঙ্গে এমন মজা করো না। মেলিসা বলে, আমরা মজা করছি না, সত্যি আমরা 2জনেই তোমার সঙ্গে সময় কাটাতে চাই। এই কথা শুনে টড খুব খুশি হয়ে যায় এবং 2জনকেই জড়িয়ে ধরে। ওইদিকে সন্ধ্যে 6টা বেজে গিয়েছে, কিন্তু ফিলিপের পার্টিতে কেউ সময় মতো পৌঁছায়নি। যখন অবশেষে সবাই সেখানে আসে, তখন ফিলিপ রাগ করে বলে, আমি গত 3 ঘন্টা ধরে তোমাদের জন্য অপেক্ষা করছি, কিন্তু কেউ তাতে বিশেষ গুরুত্ব দেয় না। ফিলিপ সবার জন্য একটা গান গাইতে শুরু করে, কিন্তু ক্যারল ছাড়া কেউই তার গানের দিকে মন দেয় না, বরং মাইক তাকে খোঁচা দেওয়ার জন্য অদ্ভুতভাবে নাচতে শুরু করে। সবাই সেটা দেখে হেসে ওঠে। এইটা দেখে ফিলিপ রেগে গিয়ে বলে, তুই কেন আমার সবকিছুতেই বাধা দিস? তুই আমার চেয়ে বেশি স্মার্ট, বেশি ফানি, তোর ভালো চাকরিও ছিল, কিন্তু যখন আমাদের মায়ের মৃত্যু হয়েছিল তখন শুধু আমি তার পাশে ছিলাম, আর তুই কোথায় ছিলি? তোর প্রেমিকার সঙ্গে মজা করছিলি। এই কথা শুনে মাইক অনেক কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। রাতে ঘুমানোর আগে ক্যারল ফিলিপকে বলে, তুমি কি একটু বেশি বলে ফেলোনি? যাও, ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাও। ফিলিপ বলে, সব দোষ কি শুধু আমার? ও তো মাপ চাইতে পারে। ক্যারল বলে, তোমরা কি এখনো বুঝতে পারছো না? এই পৃথিবীতে তোমরা একমাত্র সত্যিকারের পরিবার। ফিলিপ কিছুটা নরম হয়ে বলে, হ্যাঁ, তুমি ঠিক বলছো। সে আমার ভাই, আমার খুব কাছের মানুষ। কাল সকালে উঠেই আমি ওর কাছে মাপ চাইব। কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠে আয়নায় নিজের চেহারা দেখে ফিলিপ চিৎকার করে ওঠে এবং বলে, মাইক, আমি তোকে মেরে ফেলবো। সে দৌড়ে মাইকের কাছে যায়, কিন্তু বাকিরা তার চেহারা দেখে হতবাক হয়ে যায়, কারণ মাইক তার মাথার অর্ধেক চুল কেটে দিয়েছে। এই সময় ক্যারল এসে বলে, তুমি তোমার চুলের স্টাইল এমন করেছো কেন? ফিলিপ বলে, আমি করিনি, এটা মাইকের কাজ। মাইক তখন মজা করে বলে, দেখ, তোকে কিন্তু বেশ ভালোই লাগছে। ফিলিপ রাগ করে বলে, তুই কি ভাবছিস আমার খারাপ লেগেছে? একদমই না, বরং এখন থেকে আমি এমনভাবেই থাকবো। এই কথা বলে সে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। রাতে প্রতিশোধ নেওয়ার জন্য সে মাইকের বিছানায় চুলকানির পাতা রেখে দেয়। ঠিক তখনই তার চোখ পড়ে পাশে রাখা একটি বক্সে। সে যখন বক্সটি খুলে দেখে, ভেতরে অনেকগুলো টাকার বান্ডিল গুছিয়ে রাখা আছে। ফিলিপ যখনই টাকার একটা বান্ডিল হাতে তোলে, ঠিক তখনই সেখান থেকে রং ছিটকে এসে সরাসরি তার মুখে পড়ে। এগুলো ছিল পার্মানেন্ট, তাই সে দৌড়ে আয়নার সামনে গিয়ে দাগ তুলতে চেষ্টা করে,
কিন্তু কোনোভাবেই সে দাগ উঠছিল না। তখনই তার চোখ পড়ে পাশে রাখা মেকআপ বক্সে। পরদিন সকালে সবাই গল্প করছিল, ঠিক তখনই ফিলিপ সেখানে আসে। তার চেহারা দেখে সবাই অবাক হয়ে যায়। এরিকা জিজ্ঞেস করে, তুমি কি মেকআপ করেছো? ফিলিপ বলে, হ্যাঁ করেছি। আমি দেখতে চেয়েছিলাম মেয়েদের মেকআপ করলে কত সুন্দর লাগে। তারপর সে মাইকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কাল রাতে ঘুম কেমন হয়েছিল? মাইক হেসে বলে, অনেক ভালো ঘুম হয়েছে, কারণ আমি রাস্তার ওপারের বড় বাড়িতে গিয়ে ঘুমিয়েছিলাম। এতে বোঝা যায় মাইক আগেই বুঝে গিয়েছিল ফিলিপ কোনো দুষ্টুমি করতে যাচ্ছে। অন্যদিকে টড আর মেলিসাকে দেখা যায়, তারা সবেমাত্র শারীরিক পরিশ্রম শেষে শুয়ে আছে। টড বলে, দেখো আমি আর পারবো না, একটু আগেই এরিকার সঙ্গে 3বার পরিশ্রম করে এসেছি। মেলিসা বিরক্ত হয়ে বলে, এসব আমাকে বলছো কেন? তাছাড়া তুমি তো দিনে 1-2বারই আমার সঙ্গে সময় কাটাও, তাও সারাক্ষণ এরিকার কথাই বলো। টড বলে, সরি, আর হবে না, দাঁড়াও একটু শিলাজিৎ খেয়ে আসি, এরপর তোমার সঙ্গে আরো 3বার নিশ্চিন্তে হয়ে যাবে। এদিকে ফিলিপ চুপি চুপি মাইকের পিছু নেয়, সে কোন বাড়িতে থাকে সেটা জানার জন্য, যাতে সে পরে প্রতিশোধ নিতে পারে। রাতে সে মাইকের বাড়িতে ঢোকার সিদ্ধান্ত নেয়, কিন্তু ঢুকতেই সব পানির বোতল মাটিতে পড়ে যায়। ঠিক তখনই মাইক সেখানে এসে হাজির হয়। মনে হয় সে ফিলিপের জন্যই অপেক্ষা করছিল। ফিলিপ বলে, আমি তো তোমাকে দেখতে এসেছিলাম, তুমি ঠিক আছো কিনা? এত পানির বোতল এখানে কেন? মাইক বলে, আমি আগেই জানতাম তুমি প্রতিশোধ নিতে আসবেই, তাই আগে ভাগেই নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছি। এই বলে সে চলে যায়। পরের দিন সকালে ফিলিপ ঘুমের মধ্যেই কাঁধ ঘুরাতে গিয়ে হঠাৎ একটা পাহাড়ের মতো উঁচু জায়গা থেকে গড়িয়ে পড়ে। ভয় আর ধাক্কায় তার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। উপরে তাকাতেই দেখে মাইক দাঁড়িয়ে তাকে নিয়ে মজা করছে। এটা দেখে ফিলিপ অনেক রেগে যায়। পরে সে ভয়ে ভয়ে কিচেনে গিয়ে কিছু খেতে চেষ্টা করে। তখনই টড সেখানে আসে। তার আওয়াজে ফিলিপ চমকে যায়। ফিলিপ কাঁদো কাঁদো গলায় বলে, ভাই, মাইক তো আমার পেছনে লেগে গিয়েছে, আমার অবস্থা একেবারে খারাপ করে দিয়েছে, প্লিজ দয়া করে আমাকে সাহায্য কর। টড বলে, সরি ভাই, আমি তোকে সাহায্য করতে পারবো না, আমি নিজেই 2 মেয়ের মাঝে ফেসে গিয়েছি। ফিলিপ বলে, ঠিক আছে তুই যা, আমি নিজেই নিজের ব্যবস্থা করে নেব, এবং ভয়ে কিচেনের ভেতরে লুকিয়ে পড়ে। এটা দেখে টডের অনেক খারাপ লাগে। সে বলে, ঠিক আছে ভাই, আমি তোকে সাহায্য করব। এরপর মাইক যখন একটা বই পড়ছিল, তখন ফিলিপ সেখানে এসে বলে, এই দেখ, এটা আমার সত্যিকারের বন্ধু টড। দেখা যায় টডও ফিলিপের মতো মাথার অর্ধেক চুল কেটে ফেলেছে। মাইক অবাক হয়ে বলে, এটা কি করেছিস? মজা তো আমাদের দুজনের মধ্যে চলছিল, এর মধ্যে টডকে কেন টানলি? তারপর হালকা হেসে বলে, ঠিক আছে ভাই, তুই জিতে গিয়েছিস। তারপর সে সেখান থেকে চলে যায়। রাতের বেলা যখন সব মেয়েরা একসঙ্গে বসেছিল, ঠিক তখনই টড সেখানে আসে। তার এমন অবস্থা দেখে সবাই তাকে নিয়ে মজা করতে শুরু করে। কিন্তু তখন টড তাদের বলে, আমি এটা করেছি শুধুমাত্র আমার সত্যিকারের বন্ধু ফিলিপের জন্য। ফিলিপের মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর কেউ হতেই পারে না। আর হ্যাঁ ক্যারল, আমি জানি তুমি সন্তান চাও, তুমি চাইলে আমি তোমাকে প্রেগনেন্ট করতে পারি। তাছাড়া আমার মধ্যে এখনো এত শক্তি আছে যে আমি এখানে বসে থাকা সব মেয়েকেই প্রেগনেন্ট করতে পারি। এইটা বলে সে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই ক্যারল তার পিছনে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি আমাকে প্রেগনেন্ট করতে পারবে? টড বলে, হ্যাঁ অবশ্যই, শুধু এক রাতেরই তো ব্যাপার। এরপর সে চলে যায়। পরদিন সকালে ফিলিপ ক্যারলের কাছে আসে। ক্যারল তাকে বলে, দেখো, আমরা অনেকবার চেষ্টা করেছি সন্তান নেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই কোনো কিছু হয়নি। তাই গত রাতে আমি টডের কাছে সাহায্য চেয়েছিলাম এবং সে আনন্দের সঙ্গে রাজি হয়ে গিয়েছে। ফিলিপ বলে, ও, এটা তো দারুণ খবর। ক্যারল হেসে বলে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল তুমি এটা শুনে রেগে যাবে, কারণ আমি টডের সঙ্গে রাত কাটাতে যাচ্ছি। ফিলিপ চমকে উঠে জিজ্ঞেস করে, কি বলছো এসব? রাত কাটাবে মানে? আমি তো ভাবছিলাম তুমি শুধু তার সাদা পানি নেবে। ক্যারল বলে, না, আমি পুরনো পদ্ধতিতে প্রেগনেন্ট হতে চাই, যেমন সব মেয়েরা করে। আর যদি তুমি এতে রাজি না হও তাহলে আমি করব না। ফিলিপ কিছু সময় চিন্তা ভাবনা করে। তারপর সে ক্যারলকে বলে, না, তুমি টডের সঙ্গে রাত কাটিয়েই প্রেগনেন্ট হবে। এরপর ফিলিপ যখন তার ভাইয়ের সঙ্গে গান গাইছিল, তখন সে মাইককে জানায়, আমি ক্যারলের থেকে ডিভোর্স নিচ্ছি। মাইক বলে, আমি তো ভাবছিলাম তোমাদের মধ্যে সবকিছু ঠিকঠাকই চলছে, তাহলে ডিভোর্স কেন? ফিলিপ হেসে বলে, হ্যাঁ, সবকিছু ঠিকই আছে, কিন্তু সে শুধু টডের সঙ্গে রাত কাটানোর জন্য আমাকে ডিভোর্স দিচ্ছে। আগে সে আমার সঙ্গে বিয়ে করতে চেয়েছিল, যাতে তার সন্তানকে কেউ অবৈধ না বলে। মাইক বলে, ক্যারলের আইডিয়া আমার অনেক ভালো লেগেছে। এরপর তাদের বিয়ের প্রস্তুতি শুরু হয়। ফিলিপ ক্যারলের ভাই সাজে। প্রথমে সে ডিভোর্সের কাগজে স্বাক্ষর করে, যা ক্যারল নিজেই তৈরি করেছিল। যখন তাদের বিবাহ ঘোষণা করার সময় আসছিল, তখন টড বলে, আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি সত্যি এটা করছি, কিন্তু ফিলিপ আমার ভাইয়ের মতো, তাই সে আমাকে যা করতে বলবে আমি তাই করব। ফিলিপ তখন তার ভাইয়ের দিকে তাকায়।
যে একটু উদাস মনে হচ্ছিল। তাই সে সবাইকে বলে, সরি বন্ধুরা, আমি এই বিয়ে নষ্ট করতে যাচ্ছি। এরপর সে টডকে বলে, তুই আমার ভাইয়ের মতো, কিন্তু আমার ভাই না, কারণ আমার আসল ভাই মাইক, এবং সে শুধু ভাই নয়, ভাইয়ের থেকেও বেশি। এইটা বলে সে মাইককে জিজ্ঞেস করে, তুমি কি ক্যারলের সঙ্গে রাত কাটাতে চাও? মাইক হেসে বলে, ভাই, আমি তো বহুদিন ধরে এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিলাম। উপরে মহাকাশে আমি শুধু হাতগাড়ি চালিয়ে এই দিন পার করেছি, আমি সত্যি এর জন্য প্রস্তুত। এরপর ফিলিপ তার ভাইয়ের সঙ্গে ক্যারলের বিয়ে দিয়ে দেয়। ওইদিকে টড নিজের লজ্জাজনক অবস্থায় দর্শকদের মাঝে গিয়ে বসে থাকে। রাতের বেলা সবাই বিয়ের পার্টি উপভোগ করছিল। ফিলিপ তখনই টড পাগলের মতো জোর করে নাচতে শুরু করে। ফিলিপ তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, ভাই তুই ঠিক আছিস তো? টড বলে, হ্যাঁ আমি পুরোপুরি ঠিক আছি, তুই শুধু আমাকে নাচতে দে। ওইদিকে ক্যারল আর মাইক একসঙ্গে বসে গল্প করছিল এবং অনেক হাসছিল। এইটা দেখে ফিলিপের মনে হিংসে হয়, আমি এটা কি করেছি। এরপর যখন ক্যারল আর মাইক একসঙ্গে ছিল, ঠিক তখনই ফিলিপ সেখানে এসে বলে, আমি তোমাদের জন্য নতুন কাপড় নিয়ে এসেছি। যখন তারা কাপড় খুলে দেখে, সেখানে সামনে নিচে ছিদ্র রয়েছে। ফিলিপ বলে, তোমাদের এই কাপড় পরেই রাত কাটাতে হবে, কারণ সন্তান নেওয়া কোনো মজা নয়, এটা দায়িত্বের কাজ। আর আমি দেখতে চাই তোমরা এই দায়িত্ব ঠিকভাবে পালন করছো কিনা, এবং আমি সারা রাত তোমাদের দেখব। এইটা শুনে তারা দুজনেই অবাক হয়ে যায় এবং বলে, এই পাগল এসব কি বলছে। এরপর ফিলিপ তাদের বেডরুমে নিয়ে যায় এবং বলে, চলো তাড়াতাড়ি শুরু করো, আমি এখানে বসে দেখব। এরপর তারা যখন কাজ শুরু করে, তখন ফিলিপ মন দিয়ে তাদের দেখছিল। বাইরে অন্যরাও মন দিয়ে শুনছিল ভেতরে কি হচ্ছে। পরদিন সকালে সবাই যখন গল্প করছিল, ঠিক তখনই টড আসে। সে তার সব চুল কেটে ফেলেছিল, কারণ সে আগের দিন ফিলিপের উপরে অনেক রেগে গিয়েছিল। ঠিক তখনই ক্যারল সেখানে আসে প্রেগনেন্সি কিট নিয়ে, যার ফলাফল আসে পজিটিভ, অর্থাৎ সে প্রেগনেন্ট হয়েছে। এটা শুনে সবাই আনন্দিত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। ফিলিপ মাইককে বলে, অভিনন্দন ভাই, তুই বাবা হতে চলেছিস। মাইক হেসে সবাইকে বলে, তোমরা কি পাগল হয়ে গিয়েছো? গত রাতে আমরা কিছুই করিনি, আর এক রাতে কেউ কিভাবে প্রেগনেন্ট হতে পারে? আসলে এই সন্তানের বাবা হচ্ছে ফিলিপ। এই কথা শুনে ফিলিপ অত্যন্ত খুশি হয়। ওইদিকে এরিকা বাইরে শুয়ে ওয়াইন খাচ্ছিল। ঠিক তখনই সেখানে একটি ড্রোন আসে। সে ভয়ে চিৎকার করে সবাইকে জানায়, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না, কারণ সে সারাদিন মাতাল হয়ে থাকে। ওইদিকে টড এখনও রেগে ছিল। ঠিক তখনই ফিলিপ সেখানে আসে এবং জিজ্ঞেস করে, ভাই তুই কি আমার সঙ্গে বাইরে ঘুরতে যাবি? টড বলে, না, তুই নিজের ভাইকে নিয়ে যা। ফিলিপ বলে, তুই এখনো ওই বিষয় নিয়ে বসে আছিস? টড বলে, যখন থেকে তোর ভাই এসেছে তখন থেকে তুই আমাকে ভুলেই গিয়েছিস। ফিলিপ বলে, না ভাই, এমন কিছু হয়নি, কিন্তু তুই সারাদিন ওই দুই মেয়ের পেছনে ঘোরাফেরা করছিস। টড বলে, না, তোর যদি আমাকে নিয়ে চিন্তা থাকতো তাহলে ওই রাতে আমি ক্যারলের সঙ্গে রাত কাটাতাম। ওইদিকে মাইক গেইলের সঙ্গে সময় কাটাচ্ছিল। গেইলও তার সঙ্গে কাটানোর সময় উপভোগ করছিল। অন্যদিকে এরিকা পানি খেতে চেষ্টা করছিল, যা সে একদমই পছন্দ করে না, কারণ সে সবসময় ওয়াইন খেতে অভ্যস্ত। ওইদিকে মাইক গরুর দুধ বের করা শিখছিল। তখন তার হালকা কাশি আসে, যা সে এড়িয়ে যায়। ঠিক তখনই টডও সেখানে এসে বলে, তোমরাই তো সব দুধ শেষ করে ফেলেছো, আমার জন্য কি কিছুই রাখবে না? ফিলিপ হেসে বলে, এই গরু কি তোর একার নাকি? আমরা তো অবশ্যই দুধ নেব। কিন্তু তখনই টড দেখে মাইকের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। সে ভেতরে গিয়ে সবাইকে জানায়। ফিলিপ বলে, আরে ভাই, ওর তো শুধু একটু হালকা সর্দি লেগেছে। মেলিসা বলে, এইটা কি ধরনের সর্দি যার সঙ্গে রক্ত বের হচ্ছে? সে ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছে। ফিলিপ তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে মাইক ভাইরাসে আক্রান্ত নয়, কিন্তু কেউই তার কথা শোনে না। তখনই আমরা মাইককে দেখি কাশি দিতে দিতে বাইরে ঘুরছে। ঠিক তখনই সেখানে প্রোটেকশন স্যুট পরা কেউ আসে, আর সেটা কেউ নয়, ফিলিপ নিজেই। ফিলিপ বলে, ভাই তুই বাইরে ঘোরাফেরা কেন করছিস? ভেতরে চল, যেখানে সবাই সেই স্যুট পরে বসে আছে। মাইক জিজ্ঞেস করে, আমি কি ভাইরাসে আক্রান্ত? টড বলে, হতে পারে। ফিলিপ হেসে বলে, ভাই তোর কিছু হয়নি, শুধু হালকা সর্দি, আর এরা তো এমনিই ভয় পাচ্ছে। দেখ তারা তোর জন্য কি বানিয়েছে। মাইক সেটার ভেতরে যায়, কিন্তু সেখানে তার একদমই ভালো লাগছিল না। কিছুক্ষণ পর গেইল মাইকের কাছে আসে। তারা দুইজন কথা বলতে শুরু করে। মাইক বলে, সরি, আমার কারণেই তোমাদের এত ঝামেলা হচ্ছে। গেইল বলে, কোনো সমস্যা নেই, তাছাড়া আমি ফিলিপের কথা বিশ্বাস করি, তোমার শুধু হালকা সর্দি হয়েছে। এরপর সে তার স্যুট খুলে ফেলে এবং তারা একে অপরকে কিস করে। বাইরে থাকা সবাই এটা দেখে। তখন হঠাৎ সবাই দৌড়ে বাইরে আসে এবং দেখে তাদের গরু মারা গিয়েছে। মেলিসা জিজ্ঞেস করে, মাইক কি এই গরুর কাছে এসেছিল? টড বলে, হ্যাঁ, দুধ নিতে এসেছিল। মেলিসা বলে, তাহলে মাইককে এখনই এখান থেকে চলে যেতে হবে। ফিলিপ বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তার স্পর্শে গরু কিভাবে মারা যাবে?
মেলিসা বলে, তাহলে তুমিই বলো গরু কিভাবে মারা গিয়েছে। ফিলিপ বলে, হয়তো গরুটা বুড়ি হয়ে মারা গিয়েছে, কিন্তু কেউই তার কথা মানে না। তারা সবাই মাইককে বাহিরে বের করার চেষ্টা করে। ফিলিপ বলে, যদি আমার ভাই এখান থেকে যায় তাহলে আমিও তার সঙ্গে যাব। মেলিসা তখন টডকে বলে, তুমি প্রথমে ফিলিপকে তুলে বাহিরে ফেলে দাও। ফিলিপ তখন টডকে ভয় দেখিয়ে বলে, এই মোটে, যদি এক পা এগিয়ে আসিস তাহলে আমি তোর উপর গুলি চালাবো। আমার ভাই আর আমার রক্ত একই, যদি আমি ভাইরাসের প্রতিরোধী হতে পারি তাহলে সেও হতে পারবে। এই কথা শুনে সবাই তাকে একা রেখে অন্য কোথাও চলে যায়। মাইক বলে, যদি সবাই চায় আমি এখান থেকে চলে যাই তাহলে সমস্যা কি? ফিলিপ বলে, না, তোর কিছুই হয়নি, চুপচাপ আমার কাছে এসে ঘুমিয়ে পড়। পরদিন সকালে ফিলিপ চোখ খুলতেই দেখে মাইক চলে গিয়েছে। ফিলিপ দ্রুত ভেতরে যায় এবং সেখানে একটি নোট পায়। নোটে লেখা ছিল, সরি ভাই, আমি আবার বিদায় বলতে চাইনি। এইটা দেখে ফিলিপ অনেক দুঃখ পায় এবং মাইককে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। ক্যারল তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই তাকে ফিরিয়ে আনতে চাও? ফিলিপ বলে, হ্যাঁ, আমাকে যেতেই হবে। ক্যারল বলে, ঠিক আছে, তবে দ্রুত ফিরে এসো। আমি আর আমাদের সন্তান তোমার জন্য অপেক্ষা করব। ফিলিপ বলে, চিন্তা করো না, আমি দ্রুত ফিরে আসব। এরপর ফিলিপ মাইককে খুঁজতে খুঁজতে টাকসনে পৌঁছে যায়, যেখানে মাইক তার বাড়িতে অবস্থান করছিল। ফিলিপ বাড়ির ভেতরে ঢুকতেই দেখে মাইক একেবারেই মরার মতো পড়ে আছে। এইটা দেখে ফিলিপ ভাবে হয়তো সে মারা গিয়েছে। এই ভেবে সে যখনই তাকে জড়িয়ে ধরে কাঁদতে চাইছিল তখনই মাইক তাকে ভয় দেখায় এবং জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ফিলিপ বলে, আমি তো শুধু তোমাকে দেখতে এসেছিলাম। অন্যদিকে সবাই বাছুরের দেখাশোনা করছিল। ঠিক তখনই সেই ড্রোন আবার আসে। এটা দেখে এরিকা বলে, দেখো, সবাই তো দেখলি যে আমি সত্যি বলছিলাম। ওইদিকে ফিলিপ আর মাইক যখন তাদের পুরনো জিনিসপত্র দেখছিল তখন মাইক হঠাৎ করে কাশতে শুরু করে এবং সেখান থেকে উঠে যাওয়ার চেষ্টা করে এবং হঠাৎ করে সে সেখানে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। ওইদিকে সবাই ড্রোনকে বলছিল, আমরা সবাই ভালো মানুষ, আমাদের ভয় পাওয়ার কিছুই নেই। কিন্তু তখনই মেলিসা বন্দুক নিয়ে এসে ড্রোনটিকে উড়িয়ে দেয় এবং বলে, তোমরা কি পাগল হয়ে গিয়েছো? কেউ আমাদের উপর নজর রাখছে আর তোমরা এতে খুশি হচ্ছ কেন? কে জানে, এটা আমাদের জন্য বিপদ হতে পারে। ওইদিকে ফিলিপ তখন মাইককে তুলে বিছানায় শুয়ে দেয়। এরপর মাইক চোখ খোলে এবং জিজ্ঞেস করে, আমি কত সময় ধরে ঘুমিয়েছিলাম? ফিলিপ বলে, ভাই 4 বছর হয়ে গিয়েছে। এইটা বলতেই সে কাশতে থাকে। মাইক ফিলিপকে জিজ্ঞেস করে, ভাই তুই ঠিক আছিস তো? ফিলিপ তার হাত দেখায়, হাতে রক্ত লেগে আছে এবং সে জোরে জোরে কাঁদতে থাকে। মাইক বলে, ভাই চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু ফিলিপ তখন তাকে টমেটোর সস দেখিয়ে মজা করতে থাকে। মাইক বলে, ভাই এখন আমার সঙ্গে এমন মজা করিস না, এটা আমার একদমই ভালো লাগছে না। ফিলিপ বলে, আর তুই যে আমার এমন অবস্থা করেছিলি, তুই কি মনে করেছিলি আমি খুব খুশি হয়েছিলাম? আমি তো তোকে এমনিই বলেছিলাম যে আমার ভালো লেগেছে। সত্যি বলছি, এটা একদমই বাজে ব্যাপার। এটা শুনে মাইক তার সব চুল কেটে ফেলে। ফিলিপও তার ভাইয়ের সঙ্গে সময় কাটিয়ে খুব আনন্দিত ছিল। এরপর মাইক তাকে বলে, ভাই এখন তুই এখান থেকে চলে যা। ফিলিপ বলে, না, আমি কোথাও যাচ্ছি না। মাইক বলে, শালা তোর সমস্যা কি? আমি আজ পর্যন্ত তোর মতো স্বার্থপর মানুষ দেখিনি। তুই নিজের জীবন অনেক সহজেই নষ্ট করেছিস, এমনকি তোর ফ্ল্যাটের ভাড়াও বাবা মা দিত, আর এইসবের পরেও তোর লজ্জা লাগছে না? এটা শুনে ফিলিপ রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। কিন্তু সে শহর ত্যাগ করে না, বরং তার বাড়ির পেছনের বাগানে বসে থাকে। ঠিক তখনই মাইক তার কাছে এসে বলে, ভাই সরি, আমি এই সব কিছু তোকে এখান থেকে তাড়ানোর জন্য বলেছি। ফিলিপ বলে, আমি জানি তুই যা বলেছিস সবই সত্যি। মাইক বলে, না, তাই একেবারেই না, তোর কারণেই আমরা সবাই একসাথে আছি। এরপর তার চোখ পড়ে তার বাবা মায়ের কবরের দিকে। এটা দেখে সে অনেক আবেগী হয়ে পড়ে এবং বলে, আমিও যদি শেষ সময় তাদের পাশে থাকতে পারতাম। এরপর মাইক ফিলিপকে বলে, দেখ ভাই, আমি মরতে চলেছি, আমার শেষ ইচ্ছে একটাই, যে তুই তোর পরিবারের কাছে ফিরে যা। এইবার ফিলিপ আর না করতে পারে না, সে তার কথা মেনে নেয়। অন্যদিকে মেলিসা হাতে বন্দুক নিয়ে ঘুমাচ্ছিল। হঠাৎ কিছু একটা শব্দ পেয়ে সে গুলি করে। সেই সময় ক্যারল সেখান থেকে গরুর বাছুরকে সঙ্গে নিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় গুলির শব্দ শুনে বাকিরাও সেখানে চলে আসে। গেইল বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? মেলিসা বলে, দেখো, এডি মারা গিয়েছে, আমাদের গরুও মারা গিয়েছে, আর মাইকও মরতে চলেছে। উপরন্তু কেউ আমাদের উপর ড্রোন দিয়ে নজর রাখছে। এই সব দেখেও কি তোমাদের কাছে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে? ওইদিকে ফিলিপ সেখান থেকে ফিরে যাওয়ার জন্য রওনা হয়। যাওয়ার সময় সে তার বন্ধুদের মাইককে দিয়ে যায় এবং বলে, এরা এখন থেকে তোমার বন্ধু। যেভাবে এরা আমার পাশে ছিল ঠিক তেমনভাবেই এরা তোমার পাশে থাকবে। এরপর সে আবার মেলিবুর দিকে ফিরে যায়। সেখানে পৌঁছে সে মেলিসাকে দেখে, যার উপর ক্যারলকে গুলি করার শাস্তি দেওয়া হয়েছিল। ওইদিকে এরিকা রান্নাঘরের জানালা থেকে কিছু অদ্ভুত দেখে এবং চিৎকার করে সবাইকে তার কাছে ডেকে আনে।
সেখানে সবাই দূরবীন দিয়ে দেখে যে সমুদ্রে একটি বোট আছে, যেখানে 3জন লোক আসল বোমা নিয়ে তাদের দিকেই এগোচ্ছিল। এইটা দেখে সবাই দুশ্চিন্তায় পড়ে যায়। শালা এরা এখন কোথা থেকে এসে পড়লো, আর আমরা এখন কি করব? ঠিক এখানেই এই সিরিজের গল্প শেষ হয়ে যায়। তো তোমরা যদি এই সিরিজের পরবর্তী এপিসোডগুলো দেখতে চাও তাহলে কমেন্টে পার্ট 3 লিখে দিও। ধন্যবাদ।